if individuals যাদের রেশনাল ডিসিশন মেক করার কথা ছিল তাদের রিস্ক প্রেফারেন্সেস যদি এক্সপেক্টেড ইউটিলিটি ফাংশন ক্যাপচার করতে না পারে তাহলে আমার কাছে অল্টারনেটিভ কি আছে? ইজ দেয়ার অল্টারনেটিভ এনি অল্টারনেটিভ মডেল যেটা ইন্ডিভিজুয়ালের রিস্ক প্রেফারেন্সেস কে ক্যাপচার করতে পারবে বা বলতে পারবে যে ইন্ডিভিজুয়ালস রিস্ক প্রেফারেন্স কে আমরা এইভাবে এক্সপ্লেন করতে পারি? ঠিক আছে, আচ্ছা। সো আমরা কিন্তু উইল অলসো প্রোভাইড ইউ দ্য এভিডেন্স, হার্ড এভিডেন্স যে এক্সপেক্টেড ইউটিলিটি থিওরির যে মডেলটা এটা যে ভায়োলেট হয় সেটার আমরা এভিডেন্স দেখাবো। সো বাই দিস টাইম আমাদের কাছে যে অল্টারনেটিভ সলিউশনটা আছে যেটা এক্সপেক্টেড ইউটিলিটি থিওরির মডেলকে, এক্সপেক্টেড ইউটিলিটি মডেলকে বা ইউটি মডেলকে তার যে চ্যালেঞ্জেস এগুলোকে ওভারকাম করছে, সে মডেলটা হচ্ছে প্রসপেক্ট থিওরি। সো দিস প্রসপেক্ট থিওরি has been given by two people. One is Daniel Kahneman and Emma Tversky. So you probably have learned the name of the Daniel Kahneman by this time. কেউ কি বলতে পারবেন কোথায় শুনেছেন ড্যানিয়েল ক্যাহনাম্যান? আমাদের আগের কোনো আলোচনা শুনেছেন কিনা? আমরা যে এই পর্যন্ত আলোচনা করে আসলাম, আমরা কি কোথাও ড্যানিয়েল ক্যাহনাম্যানের কথা বলেছিলাম কিনা? একটু রিকল করার চেষ্টা করেন। ডট গুলো কিন্তু কানেক্ট করতে হবে, মানে কোথাও কভার করেছি? ইয়েস, নো, কভার করেছি, করি নাই, কিছু বলতে হবে। দিস উইল বি আ ফ্লিপ ক্লাস, মানে আপনাদেরও বলতে হবে আমাকে বলতে হবে। হোয়াট ডু থিংক? শুনি নাই ড্যানিয়েল ক্যাহনাম্যান? তো মিট ওয়ানটা হয়ে যাওয়ার দরকার ছিল। হ্যাঁ, ইয়েস অর নো অন্তত বলেন। স্যার শুনেছিলাম কিন্তু কি হয়েছে ভুলে গেছি। হুম, আচ্ছা। আমরা যে সিস্টেম ওয়ান সিস্টেম টু নিয়ে ডিসকাস করেছি না? জি স্যার। সিস্টেম ওয়ান ডিসিশন মেকিং এর, সিস্টেম ওয়ান সিস্টেম টু, থিঙ্কিং ফাস্ট এন্ড স্লো বই রিকমেন্ড করেছিলাম না? মনে আছে? জি স্যার, জি হ্যাঁ, স্যার করেছিলেন। এই বইটার অথর কে ছিল? এই বইটার অথর কে ছিল একটু দেখে নেন। এই বইটার অথর কে ছিলেন? এখনো খুঁজে পাচ্ছি না। আমরা যে সিস্টেম ওয়ান আর সিস্টেম টু পড়েছিলাম থিঙ্কিং ফাস্ট এন্ড স্লো টেক্সট থেকে, সে টেক্সটের অথর কে ছিলেন? স্যার ড্যানিয়েল কাহনেম্যান। হ্যাঁ, তো ওনার কথাটা জিজ্ঞেস করছি। তো এগুলো কানেক্ট করতে হবে। এগুলো যদি আপনি স্টোরি করে খেয়াল না রাখেন, আপনি যখন এক্সামে আপনাকে রেফারেন্স দেওয়া হবে ইউ উইল নট বি এবল টু কানেক্ট ইট। ঠিক আছে, আচ্ছা। ড্যানিয়েল ক্যাহনাম্যান এন্ড এমা স্টাভার্সকি 1979 এই থিওরিটা দিয়েছেন, যে থিওরিটাকে আমরা বলছি যে প্রসপেক্ট থিওরি, and this is the best ever alternative to the expected utility model. So expected utility model, এটা কনস্ট্রাকশনে আমরা ডিসকাস করেছি এটা কিভাবে করা হয়েছে। আমরা দেখেছি যে এটার যে
অ্যাজাম্পশনস গুলো আছে, তারপর এটার যে এক্সিওমস গুলো আছে, এটা অনেক সময় পিপল ভায়োলেট করে। সো এটা অল্টারনেটিভ হিসেবে ড্যানিয়েল কাহনেম্যান আমাদেরকে যে থিওরিটা প্রোভাইড করেছেন, প্রসপেক্ট থিওরি, this theory was first published in 1979 in the one of the world's prominent journal, Econometrica. So আপনার ইকোনোমেট্রিকাতে একটা পেপার আপনার পাবলিশ হওয়া, ইট মিনস দ্যাট আপনার জীবনে আর কোনো পারপাস থাকতে পারে না। মানে অ্যাজ এন একাডেমিক আপনার ইকোনোমেট্রিকাতে একটা পেপার পাবলিশ হওয়া মিনস দিস ইজ এ বিগ অ্যাচিভমেন্ট, ওয়ান অফ দ্য। এখন ইউ প্রবাবলি হ্যাভ লার্নড অ্যাবাউট সামথিং কল্ড সাইটেশনস, যে আমরা যে একটা কাজ করলাম এই পেপারটা ফলোইং কতটা পেপার আমাদের পেপারটাকে সাইট করেছে, রেফারেন্স হিসেবে ইউজ করেছে, বা এখান থেকে কোনো একটা লার্নিং ডিরাইভ করেছে, এখান থেকে এটাকে অ্যাকনলেজ করেছে। So are you familiar with something called citations? শুনেছেন? Yes, sir. আচ্ছা। So you often look for যে পেপারটা নাম্বার অফ সাইটেশনস বেশি হয় সেই পেপারটার অ্যাকসেপ্টেন্স বেশি আমরা ইনফার করতে পারি। So we often struggle with, even after having a good paper, 1000 বা 10,000 বা 5,000 কয়েক বছরের সাইটেশনস পাওয়া। বাট এই যে পেপারটা আমরা মাত্র বলছি প্রসপেক্ট থিওরি, ইকোনোমেট্রিকাতে যে পেপারটা যে পাবলিশ হয়েছিল, এই পেপারটা অ্যাজ অফ 2020 সাইটেশন ছিল 60,000। কতটা সাইটেশন? 60,000। রাইট এট দিস মোমেন্ট আপনি যদি দেখতে চান এই পেপারটা স্টিল is being cited by number of একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, আমার স্ক্রিনতে দেখতে পাচ্ছেন, রাইট? আমরা স্কলার ডট google.com। আচ্ছা, আমরা কি সার্চ করব? প্রসপেক্ট থিওরি কাহনেম্যান। You see how many citations here at this moment? 90,000 plus. 90,000 plus, ঠিক আছে? So just try to understand how impactful this paper is still. Okay, আচ্ছা, তাহলে আমাদের আজকের বড় একটা ডিসকাশন হবে এই পেপারটাকে রিয়েলাইজ করা বা এই পেপারটাকে বোঝার চেষ্টা করা, যে প্রসপেক্টিভ আসলে কি বলতে চেয়েছে। সো প্রোভাইডেড ইউ দ্য ইনাফ মোটিভেশন যে কেন আপনাকে এটা জানতে হবে। আচ্ছা, ক্যান ইউ রিকল যে আমরা গত ক্লাসে যখন এক্সপেক্টেড ইউটিলিটি মডেল বলছিলাম, দ্যাট আই মেনশন সামথিং যে এটা একটা নরমাটিভ মডেল অফ চয়েস। ক্যান ইউ পিপল মেনশন মি যে কেন আমি নরমাটিভ বলেছিলাম? গত ক্লাসে যারা ছিলেন আমাকে একটু বলেন যে কেন আমি এটাকে নরমাটিভ মডেল বলছিলাম, এক্সপেক্টেড ইউটিলিটি মডেলকে কেন বলা হয়? কেন বলা হয়? This provide you some conditions যে how should people behave, যে পিপলকে এই এক্সামস গুলো হোল্ড করতে হবে, এন্ড পিপল যখন গ্যাম্বল এ কে গ্যাম্বল বি এর চেয়ে প্রেফার করছে তাকে বলতে হবে যে হি ইজ অ্যাকচুয়ালি ডিরাইভিং মোর ইউটিলিটি, মোর এক্সপেক্টেড ইউটিলিটি ফ্রম গ্যাম্বল এ কম্পেয়ার টু গ্যাম্বল বি। এই যে বলছি যে করতে হবে,
এই টোনটা হচ্ছে নর্মাটিভ মডেল। এখন আমরা কিন্তু এটা বলছি না যে পিপল বিহেভ ইন দিস ওয়ে। এটা যদি আমরা বলতাম যে পিপল বিহেভ ইন দিস ওয়ে, লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হাউ পিপল বিহেভ, তখন কিন্তু এটা নর্মাটিভ মডেল হতো না, তখন এটা হতো পজিটিভ মডেল। তখন এটা কি হতো? পজিটিভ মডেল। পজিটিভ মডেল অ্যাকচুয়ালি লুকস ফর হাউ পিপল really behave instead of asking people যে you people should behave in this way. ডিফারেন্সটা ক্লিয়ার যে কেন একটা নর্মাটিভ মডেল, কেন আরেকটা পজিটিভ মডেল? আমরা কোনটাকে পজিটিভ মডেল বলছি? প্রসপেক্ট থিওরিকে পজিটিভ মডেল বলছি বিকজ প্রসপেক্ট থিওরি অ্যাকচুয়ালি লুক ফর হাউ পিপল রিয়েলি বিহেভ instead of asking people that you should behave in this way to maximize your well-being. Am I clear how these are different? আচ্ছা, so most of the economic models আপনি যা দেখে থাকেন বা আপনি যা জানেন, most of the models are more like normative model compared to the models in behavioral economics which are more like positive model. আচ্ছা, তাহলে প্রসপেক্ট থিওরি এটা বোঝার জন্য আমাদেরকে একটা সেটিং বুঝতে হবে। So, আমরা সেটিংটা একটু বোঝার চেষ্টা করি। So suppose we have a gamble. So that gamble has number of payoffs possible. Number of payoff possible. আচ্ছা, what are those payoff? এখানে আপনি এখানে যে আপনি এই নোটেশনে যেগুলো দেখতে পাচ্ছেন, these are the possible payoff. X subscript -1, X subscript minus M plus 1, এগুলো হচ্ছে কি different possible payoff. আচ্ছা, আর এখানে আপনি যে স্মল লেটারে P সাবস্ক্রিপ্টে -M, স্মল লেটারে P সাবস্ক্রিপ্টে -M1 -M plus 1 দেখতে পাচ্ছেন, these are the ডিসিশন ওয়েট। আমরা প্রত্যেকটা এক্সপ্লেন করব। সো এগুলোকে আমরা বলছি যে ডিসিশন ওয়েট। সো এটা যদি ইইউটি হতো, মানে এক্সপেক্টেড ইউটিলিটি মডেল, যেটা আমরা ডিসকাস করছিলাম আগের ক্লাসে, সে আলোচনা আমরা বলেছিলাম দ্যাট হাউ পিপল অ্যাকচুয়ালি মেক দ্য ডিসিশন। সো পিপল প্রতিটা ইন্ডিভিজুয়াল আউটকাম, গ্যাম্বলের আউটকাম তার এক্সিস্টিং ওয়েলথের সাথে কি করে, প্লাস করে। এক্সিস্টিং ওয়েলথের সাথে প্লাস করার পরে সে সেখান থেকে কি ক্যালকুলেট করে, ইউটিলিটি ক্যালকুলেট করে। সো ইউটিলিটি যে ক্যালকুলেট করে, এটা আমরা এখানে বলেছিলাম, ইউ সি উই ডিসকাস দিস। সো প্রত্যেকটা আউটকাম তার এক্সিস্টিং ওয়েলথের সাথে অ্যাড করে সে কি করার চেষ্টা করে, প্রত্যেকটা পসিবল পে অফের ইউটিলিটি ক্যালকুলেট করার চেষ্টা করে। তারপর সেই ইউটিলিটিটা কতটুকু প্রবাবল বা সেই আউটকামটা কতটুকু প্রবাবল, সেই প্রবাবিলিটি দিয়ে মাল্টিপ্লাই করে তারপর সে এক্সপেক্টেড ইউটিলিটি ফ্রম গ্যাম্বল ক্যালকুলেট করে। Whereas prospect theory বলছে যে, prospect theory কি বলছে? Prospect theory বলছে যে আমরা instead of looking at the utility, আমরা গ্যাম্বলের প্রসপেক্ট দেখি। আমরা গ্যাম্বলের কি দেখি, প্রসপেক্ট দেখি। এখন প্রসপেক্টটা কিভাবে দেখি, তো সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। প্রসপেক্ট থিওরি বলছে যে আমরা instead of looking at the utility, আমরা যেটা দেখি যে প্রত্যেকটা পসিবল পে অফের ভ্যালু কত সেটা আমরা ক্যালকুলেট করি। এই পার্টটা শুধু একটু দেখেন, আমি যেটাকে আন্ডারলাইন করছি সেটা ভি অফ এক্স আই, দেখতে পাচ্ছেন? এই পোর্শনটা দিকে তাকান।
আমরা প্রত্যেকটা পে অফের কি দেখার চেষ্টা করি ইন্ডিভিজুয়ালি? ভ্যালু দেখার চেষ্টা করি। ভি ইজ ফর ভ্যালু, এক্সআই মিনস ফর পে অফ ইন সার্টেন সার্টেন পে অফ। মানে এটা আমার কাছে যদি 5টা পে অফ হয়, X1 X2 X3 X4 X5 এরকম 5টা পে অফ, ঠিক আছে? তো প্রত্যেকটা আমরা ইন্ডিভিজুয়ালি কি দেখি, কি দেখার কথা বলছি? ভ্যালু। আমরা কি দেখি না? ইউটিলিটি দেখি না। এখানে আমরা কি দেখছিলাম? এখানে আমরা কি দেখছিলাম? ইউটিলিটি দেখছিলাম। আর এখানে কি দেখছি? ভ্যালু দেখছি। সো ইউ মাইট বি আস্কিং যে ভ্যালু ইউটিলিটি চেয়ে কিভাবে ডিফারেন্ট, সে আলোচনা আমরা একটু পরে আসছি, বাট এট দিস মোমেন্ট আমরা বলছি যে ভ্যালু ইজ ইন কন্ট্রাস্ট অফ ইউটিলিটি। মানে এক্সপেক্টেড ইউটিলিটিতে আমরা যে ইউটিলিটি ক্যালকুলেট করি, আমরা প্রসপেক্ট থিওরিতে আমরা পে অফের কি দেখি? ভ্যালু দেখি, ঠিক আছে? দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমরা এখানে যখন পে অফ কাউন্ট করি তখন পে অফের সাথে আমরা এক্সিস্টিং ওয়েলথটাকে কনসিডারেশনে আনি। আর প্রসপেক্ট থিওরি বলছে যে পিপল যখন একটা গ্যাম্বল পার্টিসিপেট করে বা একটা গ্যাম্বলে যখন সে অ্যাটেন্ড করে, সে যেটা করে না, সে যখন ভ্যালু এস্টিমেট করে, সেটা যেটা করে না যে তার এক্সিস্টিং ওয়েলথকে তার কনসিডারেশনে নিয়ে আসে না। সে শুধুমাত্র তার যে গ্যাম্বলটা, সেই গ্যাম্বলটার যে পে অফ হতে পারে সেটাকে সে স্ট্যান্ড অ্যালোন ভাবে দেখে। আমি যদি আপনাকে এক্সাম্পল দিই, সে আমার কাছে এট দিস মোমেন্ট 10 লাখ টাকা আছে। সো আমি একটা গ্যাম্বল পার্টিসিপেট করলে সেখানে আমার 1000 গেইন হতে পারে, 500 গেইন হতে পারে, 600 লস হতে পারে, তিনটা পসিবল আউটকাম। এক্সপেক্টেড ইউটিলিটি মডেল বলছে যে আমি যখন ইউটিলিটি এস্টিমেট করি, আমি তখন যেটা করি 10 লাখের সাথে আমি 1000 যোগ করি, এটা একটা আমার পসিবল পে অফ। 10 লাখের সাথে আমি 2000 যোগ করি, এটা আরেকটা পসিবল পে অফ। আর একটা 10 লাখ মাইনাস 500, এটা আরেকটা পসিবল পে অফ। এবং আমি তিনটা আউটকামের কি ক্যালকুলেট করি? ইউটিলিটি ক্যালকুলেট করি। আর প্রসপেক্ট থিওরি বলছে যে পিপল যেটা করে না, তার এক্সিস্টিং ওয়েলথ কে সে এই ক্যালকুলেশনে, এই কনসিডারেশনে আনে না যখন সে ভ্যালু এস্টিমেট করে একটা গ্যাম্বলের। সে ইন্ডিভিজুয়াল ওই যে 2000 1000 বা মাইনাস 500 এগুলো থেকে সে কত ভ্যালু পাবে এটাকে এস্টিমেট করে। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ইউটিলিটি মডেল বলছে যে পিপল শুড অ্যাকচুয়ালি থিঙ্ক অফ দেয়ার এক্সিস্টিং ওয়েলথ, হাউ পার্টিসিপেটিং ইন গ্যাম্বল চেঞ্জ দ্য পিকচার অফ দ্য কারেন্ট ওয়েলথ। কারেন্ট ওয়েলথ বাড়তেও পারে, কারেন্ট ওয়েলথ কমতেও পারে, ডিপেন্ডস অন এক্স আই। কি হচ্ছে? এক্স ওয়াই পজিটিভ হলে এটা বাড়বে, এক্স আই যদি নেগেটিভ হয় এটা কমবে। আর প্রসপেক্ট থিওরি বলছে যে পিপল অ্যাকচুয়ালি ডু নট বিহেভ ইন দিস ওয়ে। পিপল অ্যাকচুয়ালি ডু নট বিহেভ ইন দিস ওয়ে। পিপল কি করে? পিপল যখন গ্যাম্বলে পার্টিসিপেট করে, পিপল জাস্ট লুক এট দ্য আউটকাম ফ্রম দ্য গ্যাম্বল স্ট্যান্ড অ্যালোন। ডু ইউ বিলিভ দিস? আপনি কি এভাবে করেন? থিঙ্ক অফ আপনি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করলেন, ঠিক আছে? আচ্ছা, 1000 টাকা সে আপনি ইনভেস্টমেন্ট করলেন। এখন 1000 থেকে আপনার 500 গেইন হতে পারে বা 600 গেইন হতে পারে বা 50 লস হতে পারে, এই ধরনের পসিবিলিটিস আছে। বাট আপনার তো বাসায় একটা এক্সিস্টিং ওয়েলথ আছে। আপনি যখন স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করে, আপনি কি ওখানে ইনভেস্ট করবেন নাকি করবেন না? আপনি কি কনসিডারেশনে এটা আনেন যে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট থেকে আমার পে অফ যেটা আসবে 1000 বা 50 বা 500 যেটাই, সেটা আমার এক্সিস্টিং ওয়েলথ কে কত বাড়াবে বা কত কমাবে, তারপর আমি ইউটিলিটি চিন্তা করি, এভাবে করি? নাকি আমি 1000 বা 500 বা 50 যেটা স্টক মার্কেটের পসিবল পে অফ, সেটাকে সেপারেটলি দেখি? হুইচ ওয়ান ইজ মোর অবভিয়াস টু ইউ? মানে আপনি কোনটা আহ, কোনটা প্র্যাকটিস করেন? হোয়াট ডু থিংক? পিপল সেপারেটলি আসলে দেখা। কিভাবে দেখে গ্যাম্বলকে? এভাবে দেখে? মানে আপনার প্রসপেক্ট থিওরি যেভাবে বলছে সেভাবে দেখে, নাকি আপনার এক্সপেক্টেড ইউটিলিটি মডেল যেভাবে বলছে সেভাবে দেখে? হোয়াট ডু থিংক? সেপারেটলি দেখে।
সেপারেটলি দেখে। আচ্ছা, একজন বলল তারপর আরেকজন বলল, দেন হোয়াট অ্যাবাউট আদার্স? পলাশ বলল। অন্যরা কি ভাবেন? আপনি আলোচনা পার্টিসিপেট না করলে পরের আলোচনা কিছুই বুঝবেন না। আই এম গিভিং ইউ দ্য ক্যাভিয়ার, ঠিক আছে? এই জন্য আমি একটু আপনাকে ইন্টারেক্টিভ করার চেষ্টা করছি, ঠিক আছে? স্যার প্রসপেক্ট থিওরিটাই বেশি রিয়েলিস্টিক লাগছে। আচ্ছা, ওকে। তাহলে আমরা বুঝলাম যে পিপল কিভাবে তার একটা ইনভেস্টমেন্ট থেকে বা গ্যাম্বল থেকে, আমরা বলেছি যে গ্যাম্বল মানে সবসময় আপনি খারাপ ভাবে চিন্তা করবেন না, মানে এনিথিং অ্যাবাউট হুইচ আউটকাম ইজ আনসার্টেন সেটাকে আমরা গ্যাম্বল বলতে পারি, ঠিক আছে? আমরা এক্সাম্পল দিয়েছি যে আপনি পড়াশোনা যে করছেন এটার আউটকাম কি হবে না হবে আপনি জানেন না, ভেরি আনসার্টেন, সো ইট ইজ অ্যাকচুয়ালি ইউ আর প্লেইং এ গ্যাম্বল, ঠিক আছে? আচ্ছা, এখন আহ এখান থেকে আপনি ভ্যালু ক্যালকুলেট করলেন। আচ্ছা, ভ্যালু কিভাবে ক্যালকুলেট করা যায় সেটা আমরা পরে দেখছি, বাট ভ্যালুকে আমি একটু ফর্মালাইজ করি। ভ্যালু ইন্ডিকেটস যে আপনি যে একটা পে অফ পাচ্ছেন বা 1,000 যে একটা পে অফ পাচ্ছেন বা 50 টাকা যে আপনার লস হচ্ছে সেটাকে আপনি কিভাবে সাবজেক্টিভলি ভ্যালু করেন, আপনি কিভাবে আহ এটাকে সাবজেক্টিভলি কিভাবে রিফ্লেক্ট করেন, হাউ ডু ইউ ফিল ইট? এখন কোশ্চেন হচ্ছে, তাহলে এটার সাথে ইউটিলিটি মডেলের ডিফারেন্স কোথায়? এটার সাথে ইউটিলিটি মডেলের ডিফারেন্স আছে ওই জায়গায়, এক্সপেক্টেড ইউটিলিটি মডেল আমি যখন বলছিলাম যে আপনি একটা কারেন্ট ওয়েলথ প্লাস পে অফ থেকে একটা ইউটিলিটি চিন্তা করবেন, এই ইউটিলিটি ক্যালকুলেশন বা ইউটিলিটি ফাংশনের কিছু অ্যাজাম্পশন আছে যেগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম, রাইট? ইউ ক্যান রিকল দ্য এক্সিওমস, মনে আছে? ট্রানজিটিভিটি, কন্টিনিউটি, ইন্ডিপেন্ডেন্স, এগুলো নিয়ে আমরা কথা বলেছি না? জি স্যার ভ্যালু বলেন। ফাংশন, ভ্যালু ফাংশন বলছে আমার এই এক্সিওমস গুলো স্যাটিসফাই করার প্রয়োজন নাই। ভ্যালু ফাংশন বলছে আমার এক্সিওমস গুলো স্যাটিসফাই করার প্রয়োজন নাই। আচ্ছা, বললো তাহলে ভ্যালু ফাংশন ইউটিলিটি ফাংশনের চেয়ে আর কোন জায়গায় তফাৎ আছে সেটা আমরা একটু পর আবার একটু ডিটেলে দেখাচ্ছি, বাট রাইট এট দিস মোমেন্ট আপনি ভ্যালুকে কোনটার সাথে কম্পেয়ার করবেন এক্সপেক্টেড ইউটিলিটি মডেলে? ভ্যালু ফাংশন অফ দ্য প্রসপেক্ট থিওরি, এটার সাথে এক্সপেক্টেড ইউটিলিটি মডেলের কোন ফাংশনকে আপনি কম্পেয়ার করবেন, মানে কোন ফ্যাক্টরকে আপনি কম্পেয়ার করবেন? কোনটার সাথে কম্পেয়ার করছি আমরা? কে? ইউটিলিটি ফ্যাক্টর। ইউটিলিটির সাথে আমরা কম্পেয়ার করছি এই ভ্যালুকে, ক্লিয়ার? আচ্ছা, এরপর আপনি এখানে একটা কি দেখতে পাচ্ছেন, পাই আই দেখতে পাচ্ছেন, রাইট? এই পাই আই is comparable to probability of the expected utility model. আমরা এই যে পাই এটার সাথে আমরা কম্পেয়ার করছি কার সাথে? আমাদের এক্সপেক্টেড ইউটিলিটি মডেল, আমাদের প্রবাবিলিটি লাগবে না? এই প্রবাবিলিটির সাথে আমরা কাকে কম্পেয়ার করছি? আমরা এই পাইকে কম্পেয়ার করছি। এখন এই পাইকে আমরা প্রবাবিলিটি বলছি না, আমরা এটাকে বলছি প্রবাবিলিটি ওয়েটিং ফাংশন। এটাকে আমরা কি বলছি? প্রবাবিলিটি ওয়েটিং ফাংশন। এখন কোশ্চেন হচ্ছে আমরা এটাকে প্রবাবিলিটি বলছি না কেন, সেটার আলোচনা আমরা পরে আসছি। কোশ্চেন হচ্ছে এটাকে আমরা প্রবাবিলিটি বলছি না কারণ হচ্ছে প্রবাবিলিটির যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে সেটা পিপল রেসপেক্ট করে না। আমরা আপনাকে এভিডেন্স দেখিয়েছিলাম, কেন রিকল? যে আমরা রিপ্রেজেন্টেটিভনেস যখন বুঝছিলাম তখন আমরা দেখিয়েছিলাম যে পিপল ভায়োলেট দ্য প্রবাবিলিটি রুলস, মনে আছে? কোন এক্সাম্পলে, কোন এক্সাম্পলে পিপল প্রবাবিলিটি রুলস ভায়োলেট করছিল? বেশ কয়েকটা এক্সাম্পল দেখিয়েছিলাম না? লিন্ডে এক্সপেরিমেন্ট আমরা দেখিয়েছিলাম কি, যেটা কমন প্রবাবিলিটি, এটা কখনো ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি থেকে কি হতে পারে না, বেশি হতে পারে না, বাট উই হ্যাভ সিন দ্যাট
ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি থেকে আমরা কমন প্রবাবিলিটি কি করেছি, বেশি নিয়েছি, রাইট? দ্যাট মিনস উই আর কাইন্ড অফ ভায়োলেটিং দ্য প্রবাবিলিটি রুল। এছাড়াও আমরা আরো অনেকভাবে প্রবাবিলিটি রুল ভায়োলেট করি, সেটা আমরা পরে দেখছি। বাট এই জন্যই আমরা বলছি যে আমরা আসলে আমরা যে ভ্যালু পাই সেই ভ্যালুর সাথে আমরা কাকে কাকে কনসিডার করি না, মানে প্রবাবিলিটি কনসিডার করি না, রেদার উই অ্যাকচুয়ালি ডিস্টোর্ট দ্য প্রবাবিলিটি। মানে প্রবাবিলিটি বলতে আমরা যা জানি আর প্রবাবিলিটি বলতে আমরা যা ক্যালকুলেট করি, এই দুটোর মধ্যে তফাৎ আছে। মানে আমরা বলছি প্রবাবিলিটি, বাট অ্যাকচুয়ালি আমরা প্রবাবিলিটি রুল ফলো করছি না, সেটাকে আমরা বলছি পাই। এই পাইকে আমরা কম্পেয়ার করছি এক্সপেক্টেড ইউটিলিটি থিওরির কার সাথে, প্রবাবিলিটির সাথে। আর এখানকার পাইকে আমরা কি নাম দিয়েছি, প্রবাবিলিটি ওয়েটিং ফাংশন অথবা ডিসিশন ওয়েট। এম আই ক্লিয়ার টু ইউ? আমি পাইকে কি নাম দিলাম, পাই আই যেটা, এটার নাম কি? আইদার আমি বলতে পারি প্রবাবিলিটি ওয়েটিং ফাংশন অথবা কি বলতে পারি, ডিসিশন ওয়েট। ঠিক আছে, আচ্ছা। আর এখানে যেটা পি আই, এখানে যেটা আপনি পি দেখতে পাচ্ছিলেন, এই পি গুলো কি, প্রবাবিলিটি। এম আই ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার একটু আমরা একটু ডিটেইল এটাকে বোঝার চেষ্টা করি। ভ্যালু ফাংশন আর প্রবাবিলিটি ওয়েটিং ফাংশন, এই দুটো কিন্তু প্রসপেক্ট থিওরি বোঝার মেইন ফাউন্ডেশন। আপনাকে প্রসপেক্ট থিওরিতে অন্তত দুই একটা কোয়েশ্চেন করা হবে। সো দিস অ্যাকচুয়ালি রিভলভস উইথ দিস আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, তাহলে আমরা প্রসিড হই। আমরা ওকে, এখন ড্যানিয়েল ক্যাহনাম্যান এন্ড অ্যামাস টাবার্সকি বলছে যে ভ্যালু ফাংশনটা ম্যাথমেটিক্যালি দেখতে কেমন। এটা ম্যাথমেটিক্যালি দেখতে আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি সেটার মতো। হোয়াট কাইন্ড অফ? আউটকাম যদি পজিটিভ হয়, আউটকাম যদি কি হয়, পজিটিভ হয়, তাহলে আমার ভ্যালু ফাংশন হবে x টু দি পাওয়ার আলফা, x টু দি পাওয়ার আলফা। আচ্ছা, এখন তাহলে আলফাটা কি? আলফাটা হচ্ছে you know that utility has a characteristic, utility has a characteristics we discussed that the more you get, the less utility is added, the less incremental utility is being added. এটাকে কি বলা হয় ইকোনমিক্স, এর নাম কি? ইকোনমিক্স এর নাম কি? আমি যে কনসেপ্ট আপনাকে বললাম যে আপনি যত বেশি পে অফ পান, আপনি যত বেশি পে অফ পান, আপনি $1 পে অফ পেয়েছেন, আপনার ইউটিলিটি সেইভাবে বাড়লো। $1 পে অফ পেয়েছেন, ইউটিলিটি একইভাবে বাড়লো। ইউটিলিটি এভাবে বাড়ে না, ইউটিলিটি কি এভাবে বাড়ে? আমরা ইউটিলিটি কিভাবে বাড়ে তাহলে? ডিক্রিজিং রেটে। ডিক্রিজিং রেটে, রাইট? সেটাকে কি বলা হয় ইকোনমিক্সে? ল অফ ডিমিনিশিং ইউটিলিটি। ল অফ ডিমিনিশিং ইউটিলিটি, রাইট? এই ব্যাপারটাকে ক্যাপচার করছে হচ্ছে আলফাটা। এম আই ক্লিয়ার? এই ব্যাপারটাকে কে ক্যাপচার করছে? আলফাটা ক্যাপচার করছে। আপনি যদি
I আপনি যদি এক্স এর উপরে পে অফ এর উপরে যদি আহ, এই এক্স টু দি পাওয়ার আলফা এটা যদি আপনি না দেন তাহলে আপনার এটা কিন্তু মোর লাইক দা ভেরি কনভেনশনাল ইউটিলিটি ফাংশন। ঠিক আছে, আমি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি। অটমস আচ্ছা, ডেসমস আচ্ছা, দেখেন আমরা এক্স টু দি পাওয়ার আমি 2 দিলাম, ভ্যালু ইজ ইকুয়াল টু কি লিখলাম, ভ্যালু ইজ ইকুয়াল টু আচ্ছা, আইডিয়াটা হচ্ছে আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম মানে এটা যদি আপনি ক্যাপচার না করেন আমার যে এক্সপেক্টেড ইউটিলিটি যে ড্রপ করে উইথ দ্য ইনক্রিজ অফ দ্য কনজাম্পশন, এটা এই ব্যাপারটা দেওয়া হয় ওটাকে ক্যাপচার করার জন্য। ঠিক আছে, আচ্ছা, আহ আরেকটা ব্যাপার হচ্ছে আপনার এটা হচ্ছে পজিটিভ পে অফ এর জন্য, বাট পে অফ যদি নেগেটিভ হয় মানে এক্স যদি নেগেটিভ হয় তখন কিন্তু এটা অ্যাপ্লিকেবল না। এক্স যদি নেগেটিভ হয়, পে অফ যদি নেগেটিভ হয়, যেটা অ্যাপ্লিকেবল সেটা হচ্ছে সেকেন্ড ওয়ান। সেকেন্ড ওয়ানে দেখেন এক্সটাকে কি দেখা যাচ্ছে, নেগেটিভ দেখা যাচ্ছে, এর সাথে আমরা সামথিং উই হ্যাভ মাল্টিপ্লাইড। কেউ আমাকে বলতে পারবেন হোয়াট ইজ দ্য নোটেশন অফ দিস সামথিং, মানে এটাকে কি বলা হয়, এটাকে কি বলা হয়, ল্যামডা। ল্যামডা বলা হয়, এক্স্যাক্টলি। এখন আহ ল্যামডা কি ক্যাপচার করছে, মানে ল্যামডা এখানে কেন আসলো? দ্য আইডিয়া ইজ দ্যাট পিপল যখন গেইন করে বা পিপলের যখন পে অফ ইনক্রিজ হয়, পজিটিভলি গো আপ, তখন পিপলের ভ্যালু গোজ আপ, দ্যাটস ওয়েল, বাট পিপল যখন লস করে তখন তার ভ্যালু ডিক্রিজ হয়, সেটা আমরা জানি। বাট যেভাবে ভ্যালু ইনক্রিজ হয় গেইনের কারণে, লসের কারণে কি ভ্যালু একইভাবে ইনক্রিজ হয়, সরি একইভাবে ডিক্রিজ হয়, নাকি এর চেয়ে বেশি বেশি ফাস্টার ডিক্রিজ হয়? হোয়াট ডু ইউ থিঙ্ক? ফাস্টার ডিক্রিজ হয় না? ফাস্টার ডিক্রিজ হয়, রাইট। সে ফর এক্সাম্পল আপনার জিপিএ 3.5, দেন আপনি পরের সেমিস্টারে পেলেন সে 3.6, ইউ বিকাম হ্যাপি। 3.5 থেকে সে 3.4 হয়ে গেল, তার মানে 0.1 কমে গেল। এখন 0.1 যখন বেড়েছিল তখন আপনি যতটুকু হ্যাপি হয়েছিলেন, আর 0.1 যখন কমে গেল তখন যে আপনি যতটুকু স্যাড হলেন, স্যাডটাকে একটু বেশি হয়েছিলেন কিনা? হোয়াট ডু থিঙ্ক? নাকি যতটুকু ইনক্রিজ হওয়ার সময় যতটুকু হ্যাপি হয়েছিলেন ততটুকুই স্যাড হয়েছিলেন? মানে ইকুয়াল অ্যামাউন্ট লসে আপনি কি সেম অ্যামাউন্ট স্যাড হয়েছেন, নাকি আপনার
আপনার যে লস হয়েছে এটার কারণে আপনার ভ্যালু ড্রপ হয়েছে ফাস্টার বা বেশি ড্রপ হয়েছে? বেশি ড্রপ হয়েছে। বেশি ড্রপ হয়েছে। এই ব্যাপারটাকে আমরা বলি যে পিপল ডিসলাইক লসেস। People dislike losses. People are averse to losses. People are loss averse. এই ব্যাপারটাকে ফাংশনে কনসিডারেশনে আনার জন্য এখানে মাইনাস ল্যামডাটা আনা হয়েছে, এবং মাইনাস ল্যামডার ভ্যালু হচ্ছে এক্সপেক্টেড টু বি গ্রেটার দেন 1। এখন আপনি যদি লস করার পরে সুইসাইড করে ফেলেন তাহলে আপনার ল্যামডার ভ্যালু হবে অনেক হাই, আর আপনি যদি লস করার পর একটু রিজার্ভ থাকেন তাহলে আপনার ল্যামডার ভ্যালু হবে কম, বা ল্যামডার ভ্যালু আপনার থাকবে। মানে এটা কেউ বলতে পারবে না যে মানে অ্যাজ এ রেশনাল, অ্যাজ এ জেনারেল পার্সন, যে আমার যখন 1,000 টাকা গেইন হয় আমি যতটুকু হ্যাপি হই, আর আমি যখন 1,000 টাকা লস হয় তখন আমি একইভাবে কি হই, আনহ্যাপি হই। এই কথাটা কেউ বলতে পারবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? নো স্যার, কেউ বলতে পারবে না। বলতে পারবে না। এক্সপেক্টেড ইউটিলিটি মডেল প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এটা গেইন আর লস, পিপলের যে গেইন আর লস হয় এটাকে সে ইকুয়াল ভাবে ট্রিট করে। মানে পিপল গেইন হলে যতটুকু ইউটিলিটি মানে গেইন রিজিয়নে তার যতটুকু ইউটিলিটি ইনক্রিজ হয়, লস রিজিয়নে তার ইউটিলিটি ডিক্রিজ হয়, বাট একইভাবে ডিক্রিজ হয়। মানে গেইনে যেভাবে ইনক্রিজ হয় লসের ক্ষেত্রে ইউটিলিটি একইভাবে ডিক্রিজ হয়। বাট ইজ ইট সামথিং রিয়েলিস্টিক? ভ্যালু ফাংশন বলছে না, পিপল এভাবে বিহেভ করে না, পিপল গেইনের সময় বিহেভ করে এমন, আর পিপল লসের সময় বিহেভ করে ডিফারেন্টলি। তো এটা যেহেতু এই কারণে আপনি দেখবেন, আমরা এখনই দেখাচ্ছি। আচ্ছা, একটু পরে ফিগার আসছি। তাহলে আমরা প্রথম যেটা ডিসকাশন বুঝলাম যে ভ্যালু ফাংশন উইল বি মোর স্টিপার যখন কি হবে, লস হবে, তখন ভ্যালু ফাংশন উইল বি মোর স্টিপার যখন পে অফটা কি হবে, বা আমরা যখন কি করব, লস ফেস করব। এটা আমি একটু পরে গ্রাফিক্যালি দেখাবো, আর অনেকগুলো এক্সাম্পল আমি বলছি একটু পরে। ঠিক আছে, আপাতত আমরা এখান থেকে প্রসিড হই। ওকে, আচ্ছা, এখন আসেন প্রবাবিলিটি ওয়েটিং ফাংশন যেটা বলছিলাম। ক্যাহনেমান এন্ড টেভার্সকি বলছে যে পিপল ডু নট ইউজ দ্য প্রবাবিলিটি ইন দ্য ওয়ে অ্যাজ ইট শুড বি ইউজড। মানে প্রবাবিলিটিকে যেভাবে কনসিডার করার কথা পিপল সেভাবে কনসিডার করে না। পিপল অ্যাকচুয়ালি distort the probability. How? For example, you often believe that যে আমার এক্সাম খারাপ হবে, very likely, but later you see that your exam আপনার যতটুকু খারাপ হওয়ার প্রবাবিলিটি ছিল তার চেয়ে ভালো হয়েছে। তারপর আপনি প্রবাবিলিটি যে এস্টিমেট করেছেন ইট ওয়াজ নট ইন রাইট ডিরেকশন। আচ্ছা, এটা যদি রিলেট করতে না পারেন আরেকটাকে রিলেট করেন। Have you seen the lottery in your life? So যদি দেখে থাকেন আমাকে একটু হ্যান্ড রেজ করে বলেন যে কতজন আপনারা লটারি পারচেস করেছেন। এই জুমে যে হ্যান্ড রেজ করা যায় এটা তো জানেন সবাই। So, আমি একটু দেখি যে এই কতজন লটারি পারচেস করেছেন in your life. I'm waiting for seeing your hands.
Only 3. I can't believe it. Three, 4, 5, 6. Only 6 out of 36. Only very difficult to believe. আচ্ছা, এখন আপনারা 6 জন একটু রেসপন্ড করেন, যে কেউ একজন বা দুইজন রেসপন্ড করেন যে হোয়াট ইউ এস্টিমেটেড ইউর প্রবাবিলিটি অফ উইনিং। আপনি যেদিন লটারিটা পারচেস করছিলেন সেদিন আপনি কি ভেবেছিলেন যে আপনি লটারিতে উইন করবেন, এটার প্রবাবিলিটি কত? এটা আপনি কি ভেবেছিলেন অ্যাপ্রক্সিমেটলি? কত ভেবেছিলেন, মানে অ্যাপ্রক্সিমেটলি আমাকে একটা নাম্বার বলেন, বিটুইন 0 and 1। মানে সেদিন কি ভেবেছিলেন প্রবাবিলিটি অফ উইনিং ইন এ লটারি? 5 to 10%। আচ্ছা, পলাশ বলছে যে 5 to 10%। হোয়াট অ্যাবাউট আদার্স, যারা হাত রেজ করেছেন আরেকজন একটু আমাকে কমেন্টে বলেন। মানে বাকি রেখে বলতেছেন যে আমরা প্রবাবিলিটি চিন্তা করি না, আমার কাছে অনেক টাকা এই জন্য আমি কিনেছি, এরকম? আচ্ছা, 10%। ওকে, নাও হোয়াট ইজ দ্য রিয়েল প্রবাবিলিটি? মানে আপনি যে লটারিতে উইন করবেন, এই প্রবাবিলিটি যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে বা অথবা আপনাকে যদি ডেটা দেওয়া হয়, প্রবাবিলিটি সব ডেটা দেওয়া হয়, আপনাকে যদি এখন বলা হয় যে ইউ এস্টিমেট দ্য প্রবাবিলিটি অফ উইনিং ইন এ লটারি, যেখানে পার্টিসিপেন্টস হচ্ছে 1 মিলিয়ন পিপল, 1 মিলিয়ন লটারি টিকিট ইস্যু করা হয়েছে, এখন বলেন। এর সাথে কিন্তু আপনি তাদেরকেও অ্যাড করতে পারেন যারা ওই যে 3 মাস পর পর প্রাইস বন্ডের ড্র দেখে, নিউজ পেপার দেখে যে এবার মেবি আমি উইনার। বা আপনার বাসায় যদি কেউ করে থাকে, ইউ মেবি দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ইউর প্যারেন্ট, যে আমার প্রাইস বন্ডে আমি উইনার এবার, তাই আমি এবার পেপারে দেখলাম যে আমার নাম্বারটা আসছে কিনা। করে থাকেন কিনা? In most of the cases we do, but what is the reality? I mean, what is the actual probability of winning a lottery or winning a prize bond like this? What do you think? Nearly zero. So যে জিনিসটা নিয়ারলি জিরো আপনি অ্যাকনোলেজ করছেন, সেই জিনিসটার প্রবাবিলিটি আপনি কেনার সময় ভাবছেন কত পার্সেন্ট? 10%। তার মানে আপনি কি প্রবাবিলিটির জায়গায় রেখেছেন নাকি প্রবাবিলিটিকে ডিস্টর্ট করেছেন? বলেন। প্রবাবিলিটি যেভাবে আপনার, মানে আপনি যদি 0%, এটা যদি কেনার সময় যদি আপনার মাথায় থাকতো যে ব্যক্তি লটারি বিক্রি করছে তার থেকে আপনি 100 হাত দূরে থাকতেন না? বাট আপনি কি Obviously. করেছেন? আপনি লটারি পারচেস করেছেন বিকজ ইউ বিলিভ দ্যাট দ্য চান্স অফ উইনিং আ লটারি ইজ কাইন্ড অফ 5 to 10% at least, এটা ভেবেছেন, বাট ইউ আর রং। তারপরে আপনি প্রবাবিলিটিকে কি করেছেন? প্রবাবিলিটিকে আপনি ডিস্টোর্ট করেছেন, রাইট? এই ব্যাপারটাকে ক্যাহনাম্যান এন্ড ট্যাবার্সকি ক্যাপচার করছে উইথ হুইচ ফাংশন? প্রবাবিলিটি ওয়েটেড ফাংশন। তাহলে probability weighted function captures the distorted probability, subjective probability people assign when they can't measure the objective probability. They actually assign some probability number that actually are not a good measure of the probability. বোঝা গেছে? এখন পিপল কিভাবে ডিস্টোর্ট করে সেটার একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ক্যাহনাম্যান এন্ড ট্যাবার্সকি দেওয়ার চেষ্টা করেছে, and that is in front of you. আপনি স্ক্রিনে যে ফাংশনটা দেখতে পাচ্ছেন, that actually captures the distorted probability or the probability weighted function, এটা।
আর এখানে যেটা পি দেখতে পাচ্ছেন, এই যে পি যেটা দেখতে পাচ্ছেন, দিস পি মেজার্স দ্য অ্যাকচুয়াল প্রবাবিলিটি। am I ক্লিয়ার? আর এখানে যেটা আপনি ডেল্টা দেখতে পাচ্ছেন, ডেল্টা যেটা সুপারস্ক্রিপ্ট ডেল্টা দেখতে পাচ্ছেন, this delta reflects the magnitude of distortion. This delta reflects the magnitude of distortion. এবং ক্যাহনামান টেভার্সকে সাজেস্ট করেছেন যে দিস ইজ লুক লাইক অ্যাবাউট 0.65 আমরা এভারেজে বলতে পারি। am I ক্লিয়ার? এখন আমরা একটু এটাকে ইউটিলাইজ করার চেষ্টা করি। এখন দেখেন, আমি যেটা আপনার কাছে কোয়েশ্চেন আস্ক করেছি, আমি তর্কের খাতিরে ধরে নিলাম বা সিম্পলিস্টিক্যালি ধরে নিলাম যে অ্যাকচুয়াল প্রবাবিলিটি হচ্ছে কাইন্ড অফ 0.05%। সো 0.05% কে আমি কিভাবে লিখতে পারি? এইভাবে লিখতে পারি নাকি? হয়েছে? 0.05%, কত পার্সেন্টেজ? মানে ডেসিমেলে লিখলে আমাকে কত লিখতে হবে? স্যার 000 আসবে না, 0.0005 হুম, 000 হওয়ার কথা না। এক্স্যাক্টলি। তাহলে আমাকে 3টে জিরো লিখতে হবে। আচ্ছা, আমার নাম্বারটা হয়তো একটু বুঝতে ডিফিকাল্ট হবে, সো আমি এটাকে ফর কিপিং ইট সিম্পল আমি 1% রাখছি। মানে আমার প্রবাবিলিটি উইন করার প্রবাবিলিটি কত পার্সেন্ট? 1%। ঠিক আছে? আচ্ছা, তাহলে 0.01। আর ডেল্টার অ্যাপ্রক্সিমেশন আপনার ক্যাহনামান টেভার্সকি কত সাজেস্ট করেছেন? 0.65। আমরা 0.65 কে এখানে নিলাম। আপনি একটা ক্যালকুলেটর নেন, আমাকে নাম্বারটা বলতে হবে। আচ্ছা, এখানে আমি কি লিখবো? 0.01, এখানে কি হবে? 0.65 প্লাস 1 মাইনাস পি, এখানে কত হবে? 0.99 হবে না? 0.99, এখানে কি হবে? 0.65। এটাকে আমরা ক্লোজ করলাম। এটার উপরে আবার টু দি পাওয়ার 1/0.65 আছে। এই ক্যালকুলেশন একটু আমাকে করে বলেন। এই ক্যালকুলেশনটা আমাকে একটু করে বলতে হবে। ক্যালকুলেশন করে আমাকে বলেন যে এখানে প্রবাবিলিটি ওয়েটিং ফাংশন অনুযায়ী, মানে আর পি, এটা আর না পাই, পাই পি, এটা কত আসবে? যেখানে অ্যাকচুয়াল প্রবাবিলিটি 1%, পিপল ডিস্টর্ট করে এই প্রবাবিলিটি কত বানাবে? 4.69। হ্যাঁ, তার মানে যেখানে এটাকে বানাবে সে কত? 4.69। মানে সেটাকে, মানে যেটা অ্যাকচুয়াল প্রবাবিলিটি 1%, সেটাকে বলবে কত পার্সেন্ট? 4.69। তো সেখানে দেখেন কত পার্সেন্ট সে বেশি বলছে? অন্তত 3.69 বেশি বলছে। আপনি যদি পার্সেন্টেজে হিসাব করেন, 3.69 একের কত পার্সেন্ট বেশি? মানে যে জিনিসটা যতটুকু প্রবাবল তার চেয়ে সে কতটুকু বেশি প্রবাবল বলছে? 350%-এর বেশি। ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা হিসাব আমাকে একটু বলেন। ফর এক্সাম্পল, একটা জিনিসের প্রবাবিলিটি হচ্ছে 91%। এটা দেখেন, আমি এখানে জিরো গুলোকে 001 যেটা, এটাকে 91 বানাচ্ছি। তাহলে এখানে এটা কত হবে? আমি যেটা এখানে 0.99 লিখেছি, এটা কত হবে? 1 মাইনাস পি হলে এটা 0.1 হবে না? আর এটা কি হবে? 0.91, আর উপরে 0.65 থাকবে। এখন এটা একটু ক্যালকুলেট করেন। বুঝছেন তো? যখন প্রবাবিলিটি ইজ 1%, তখন প্রবাবিলিটি ওয়েটিং ফাংশন বলছে কত? 4.69। আর আমি এখন বলছি যে আপনাকে পি যখন 91%, তখন প্রবাবিলিটি ওয়েটিং ফাংশন কত বলছে? এটা একটু সলভ করে আমাকে বলেন।
95.42 শিওর? স্যার আমার তো 75.89%। হ্যাঁ হ্যাঁ, তাহলে 95, হ্যাঁ 70 95.4 আসার কথা না, জি কম আসবে। স্যার 75.89 মানে 90%, আচ্ছা 75.90%। আচ্ছা, আমরা 76 আচ্ছা 75.89 আমরা লিখছি। Have you got a pattern from these two calculation? এখান থেকে আপনি কোনো প্যাটার্ন পাচ্ছেন? 1% প্রবাবিলিটি, ডিস্টর্টেড প্রবাবিলিটি হয় 4.69, আবার 91% হয় 75.89। এখান থেকে কোন ধরনের প্যাটার্ন পাচ্ছেন? What kind of pattern you are observing? No pattern. স্যার একটু 0.5 এর দিকে আসে, মানে দুইটাই মানে এক্সট্রিম থেকে একটু সরে আসে। extreme. So you can check it. আচ্ছা আমরা একটু, আচ্ছা এক্সেলে দেখালে একটু সময় লাগবে। আচ্ছা, এটা বাসায় একটু চেক করবেন এক্সেল দিয়ে, যেটা আমি বলার চেষ্টা করি সেটা প্যাটার্নটা বোঝার চেষ্টা করেন। What people do, small probabilities are overweighted. This is a small probability 1%, but what people weight this? How much? 4.69. And which one is highly probable? 91%. But people underweight this probability. এই ব্যাপারটাকে আমরা বলছি যে, আমরা বলছি মানে ক্যাহনেমান এন্ড টেভার্সকে আমাদেরকে দেখিয়েছেন what people do. People overweight the small probabilities, people underweight the large probabilities. Do you agree? Do you agree? ইয়েস স্যার আচ্ছা, এখন এগ্রি না হলে আমি আপনাকে এভিডেন্স দিচ্ছি। একটু আগে আমরা কি দেখলাম, যেখানে লটারির প্রবাবিলিটি ছিল 1% বা লেস দেন 1% and truly it is 0%, সেখানে আপনি ভাবছেন কত? 4.69. Have you overweighted the probability? True? জি স্যার আচ্ছা, স্মোকিং কজেস ক্যান্সার, এটার প্রবাবিলিটি কত পার্সেন্ট? নাইনটি এই যে এটা যে এতভাবে হাইলাইট করা হয় কিসের কারণে? এমনি এমনি? না স্যার আচ্ছা, এমনি এমনি তো এটাকে হাইলাইট করা হয় না, এটার প্রবাবিলিটি বেশি পাওয়া গেছে বলে তো এটাকে হাইলাইট করা হয় নাকি, তাই তো? জি স্যার আদারওয়াইজ তো টোবেকো কোম্পানির সাথে তো কারো কোনো মানে এনিমিটি নাই, রাইট? আচ্ছা, বাট হোয়াট পিপল ডু ওয়েন দে কনজিউম টোবেকো? হোয়াট পিপল ডু, হোয়াট ডু দে থিঙ্ক যে আমার ক্যান্সার হওয়ার প্রবাবিলিটি কি? আরো বেশি চিন্তা করে নাকি কম চিন্তা করে? বেশি। কম চিন্তা করে বেশি না, চিন্তা যারা করে, কম চিন্তা যারা করে। খায় তারা কম চিন্তা করে। তারা কম জি চিন্তা স্যার। করে, রাইট? আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দিই। আমরা এটা এক্সাম্পল আগেও হয়তো বা দিয়েছি। হোয়াট ইজ দ্য সেফেস্ট মোড অফ ট্রান্সপোর্ট out of the roadway, airway, riverway? Airplane, plane, Airway is the most, aeroplane. airway is the most safest. But what people think of? তারা কি এটাকে মোস্ট সেফেস্ট চিন্তা করে? Average people? No sir. They think of it is highly risky. তার মানে সে probability of risk এটাকে কি করছে? ওভারওয়েট করছে না? জি স্যার তাহলে আমি যদি প্রবাবিলিটিকে রেসপেক্ট করতাম তাহলে আমার এয়ারওয়েতে প্রবাবিলিটি বলতে মানে প্রবাবিলিটিতে রিস্কের প্রবাবিলিটি বলতে হতো মিনিমাম, রাইট? আচ্ছা, এখন আমরা এয়ারওয়ে, স্মোক এগুলো নিয়ে কেন কথা বলছি? আমরা তো ফাইন্যান্সে আছি নাকি? আচ্ছা,
আপনি যে জাঙ্ক স্টক থেকে ভালো করবেন, আপনি যে জাঙ্ক স্টক পারচেস করে আপনি যে ভালো রিটার্ন করবেন, আপনার ক্যাপিটাল যে প্রোটেক্টেড থাকবে, এটা প্রবাবিলিটি কত পার্সেন্ট? What do you think? লোয়েস্ট Very minimum? হ্যাঁ But 5%. why people rush after the junk stock? Why people go for investing in junk stock? কেন? You often look at যে কোন stocks গুলো বেশি ট্রেড হচ্ছে, you'll see that mostly a good number of junk stocks are being traded at a highest possible number. দেখেছেন কিনা? তার মানে পিপল কি কি মনে করছে, এখান থেকে ভালো রিটার্ন করার প্রবাবিলিটি বেশি মনে করছে নাকি? রাইট? এখন পিপল যেভাবে প্রবাবিলিটি চিন্তা করছে আর প্রবাবিলিটি যা ট্রুলি কাজ করে, এই দুটোর মধ্যে তফাৎ পেয়েছেন কিনা? এই দুটোর মধ্যে তফাৎ পেয়েছেন কিনা? জি স্যার, পেয়েছি। এক্সপেক্টেড ইউটিলিটি থিওরি, যেটা আমরা গত ক্লাসে জেনেছি, জন ভন নিউম্যান এন্ড মর্গান ওয়েস্টন, এখানে আমরা যে প্রবাবিলিটি কথা চিন্তা করেছি, they actually thought of যে people can actually estimate the true probability of the payoff, মানে আমার ওয়েলথের সাথে আউটকাম যোগ হয়ে আমার যে টোটাল সিনারিও হবে, এটার প্রবাবিলিটি কত, এটা পিপল ট্রুলি কি করতে পারে, এস্টিমেট করতে পারে, মানে পিপল কাম আপ উইথ এ রেশনাল প্রবাবিলিটি নাম্বার। আর আমরা আপনাকে যে এভিডেন্স দিলাম ফ্রম দ্য প্রসপেক্ট থিওরি, হোয়াট ডু ইউ সি, যে পিপল কি রিয়েলি প্রবাবিলিটি অবজেক্টিভলি অ্যাসাইন করে, বা পিপল যে সাবজেক্টিভলি প্রবাবিলিটি অ্যাসাইন করে, সাবজেক্টিভ প্রবাবিলিটি অ্যাসাইন করা ইটস নট আই মিন রং, ইট ইজ পারমিসেবল, বাট পিপল যেভাবে সাবজেক্টিভ প্রবাবিলিটি এস্টিমেট করে, ডাজ ইট ফলো দ্য প্রবাবিলিটি রুল? নো স্যার। এটা প্রবাবিলিটিকে ক্লিয়ারলি কি করে, ভায়োলেট করে, রাইট? So that's why আমরা বলছি যে prospect theory is an alternative to what? Expected utility theory. আচ্ছা, এখন আমরা গ্রাফিক্যালি ব্যাপারটা দেখানোর আগে আমরা একটু আপনাকে আরেকটা পয়েন্ট ক্লিয়ার করছি, so that you will understand the distinction between value function and the probability weighting function very clearly. আচ্ছা, আমরা একটু আগে যে xi দেখতে পাচ্ছিলাম গ্যাম্বলের আউটকাম বলছিলাম, এখানে আমরা বলছি যে এই আউটকামটা হচ্ছে how people think of, people actually think of the outcome in terms of gain or loss, in terms of gain or loss, instead of looking at the total outcome. আচ্ছা, তাহলে xi বলতে আমরা প্রিসাইসলি কি বলবো, গেইন অর লস। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে পিপল গেইন আর লসটা কিভাবে হিসাব করে? আপনি হয়তো জেনেছেন যে আমি 100 টাকা দিয়ে একটা স্টক পারচেস করলাম, তাইলে 130 টাকা দিয়ে সেল করলে এটা গেইন হয়, আর 90 টাকা দিয়ে সেল করলে এটা লস হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি যে গেইন আর লস হিসাব করছেন, গেইন কত এখানে 30 আর লস কত 10, আপনি যে গেইন আর লস হিসাব করছেন কিসের বেসিসে করছেন, কিসের বেসিসে করছেন, কিসের বেসিসে করছেন? আপনার পারচেজ প্রাইসের বেসিসে, জি স্যার। আপনার পারচেজ প্রাইসের বেসিসে। বাট পিপল কি সব সময় এইভাবে গেইন আর লস কে এস্টিমেট করে?
কোশ্চেনের রেসপন্স না করলে মাইক্রোফোন মিউট রাখবেন। পিপল, আমরা বললাম কি পিপল পারচেজ প্রাইসের বেসিসে এই গেইন বা লস কে এস্টিমেট করলো। So, আপনার কাছে এটা খুব লজিক্যাল মনে হচ্ছে, বাট পিপল কি সবসময় এভাবে গেইন আর লস এস্টিমেট করে? পিপল সবসময় এভাবে গেইন আর লস কে এস্টিমেট নাও করতে পারে, ঠিক আছে? তাহলে পিপল কিভাবে করতে পারে আমি আরেকটা এক্সাম্পল দিই, তারপর আপনাকে কনভিন্স করার চেষ্টা করছি। আচ্ছা, পিপল 100 টাকা একটা স্টক পারচেস করলো, পিপলের এক্সপেক্ট করলো যে আমি এটা 115 টাকায় সেল করব। তাহলে এটা হচ্ছে আমার এক্সপেক্টেড সেলিং প্রাইস। এখন আমি যদি 130 টাকায় সেল করতে পারি, আই থিঙ্ক অফ যে আমার 15 টাকা গেইন হয়েছে। আর আমি যদি 115 টাকায় সেল করতে না পারি, আমি 90 টাকায় সেল করতে পেরেছি, তখন আমি এজিউম করি যে আমার 25 টাকা লস হয়েছে। তাহলে দেখেন, আমি যে গেইন বা লস চিন্তা করছি, আমার লেন্স যদি চেঞ্জ হয়ে যায়, আমার লেন্স আগে ছিল কোনটা? পারচেজ প্রাইসের বেসিসে, এখন লেন্সটা কি হয়ে গেল? এক্সপেক্টেড সেলিং প্রাইস। তখন গেইন আর লস কি আমার কাছে ডিফারেন্ট হচ্ছে কিনা দেখতে পাচ্ছেন? গেইন আর লস ডিফারেন্ট দেখতে পাচ্ছেন? তাহলে আমি যখন এই বেসিসের সাথে কম্পেয়ার করছি, এটাকে আমি বলছি রেফারেন্স পয়েন্ট। এখন পিপল আরো কি কি করতে পারে? দেয়ার আর পিপল যারা বিলিভ করে যে আমার তো আগে জিপিএ ছিল 3.4, হ্যাঁ আমি 3.6 পেয়েছি, আমার তো হ্যাপি হওয়ার কথা, হ্যাঁ আমি গেইন। বাট আরেকজন পিপল, সে হয়তো 3.4 থেকে 3.6 পেয়েছে, সে ভাবছে না আমি লুজার হয়েছি। কেন লুজার হয়েছি? কারণ আমার পাশের জন তো 3.8 পেয়েছে। তাহলে আমি যে গেইন বা লস কে দেখছি, তার যে রেফারেন্স পয়েন্ট আর আমার রেফারেন্স পয়েন্ট কি সেম কিনা। আমার রেফারেন্স পয়েন্ট ভিন্নতার কারণে আমি দেখছি যে এখানে আমি লস করেছি, আর এর রেফারেন্স পয়েন্ট ভিন্ন হওয়ার কারণে সে ভাবছে যে তার কি হয়েছে, গেইন হয়েছে। পিপল কি এরকম করে কিনা? হোয়াট ইউ থিংক? পিপল কি এভাবে গেইন আর লস হিসাব করে কিনা? খুব উইয়ার্ড মনে হচ্ছে, হ্যাঁ? আচ্ছা, let me give you the final example because this one is a আমি একটু পরে বলবো যে এটা প্রবলেমটা কি। আহ, আপনি একটা পাবলিক সেক্টরে জব খুঁজছেন, তা আপনি জবটা পেয়ে গেছেন, ইউ বিকাম নাও হ্যাপি, কারণ আপনার রেফারেন্স পয়েন্ট কি ছিল? একটা পাবলিক সেক্টরে জব পাওয়া। আচ্ছা, আপনি জব পেয়েছেন, দ্যাটস গুড। জব পাওয়ার পর আপনি চিন্তা করছেন না পাশের জনে যা হচ্ছে, প্রাইভেট সেক্টরে কাজ করা, আমার তো তা হচ্ছে না। তখন আপনি চিন্তা করছেন যে পাবলিক সেক্টরে জব পাওয়াটা আমার জন্য লস ছিল। তাহলে একসময় আপনি গেইন কনসিডার করলেন, এখন আপনি লস কনসিডার করছেন, কিসের কারণে? কি চেঞ্জ হওয়ার কারণে? কি চেঞ্জ হওয়ার কারণে আপনার একটা জিনিস যেটা গেইন ছিল সেটা কি হয়ে গেল, লস হয়ে গেল? কিসের কারণে? স্যার রেফারেন্স চেঞ্জ। রেফারেন্স পয়েন্ট চেঞ্জ হওয়ার কারণে। এখন ডু ইউ থিঙ্ক দ্যাট পিপল ইউজ সাচ কাইন্ড অফ রেফারেন্স পয়েন্ট দ্যাট ট্রাই টু লুক এট যে আমার পিআর কত স্যালারি পাচ্ছে, আমার পিআর এই সেম স্টকটা কত প্রাইসে সেল করেছে, আমার চাচা একই ল্যান্ডটা কত প্রাইসে বিক্রি করেছে, আমি কত প্রাইসে বিক্রি করতে পারলাম, আমার নেইবার কত প্রাইসে গরুটা কিনেছে, আমি কত প্রাইসে কিনতে পারলাম? হোয়াট ডু ইউ থিঙ্ক?
পিপল কি গেইন আর লস এভাবে কনসিডার করে কিনা, এরকম আরবিট্রারি রেফারেন্স পয়েন্ট নেয় কিনা? জি স্যার, এভাবে জি স্যার। হ্যাঁ, তো পিপল যদি আরবিট্রারি রেফারেন্স পয়েন্ট নেয়, এটা কোন মডেলের সাধ্য আছে যে রেফারেন্স পয়েন্ট কোনটা হবে? কোন মডেলের No, সাধ্য আছে বলা যে রেফারেন্স পয়েন্ট হবে এটা, এটা বলার সাধ্য আছে? no sir. So that is how this is the number one attack to the prospect theory. The prospect theory বড় যে লিমিটেশনটা সেটা হচ্ছে prospect theory এটা আপনাকে বলেছে যে people quote their gain and loss in terms of their value function, but it is extremely difficult যে people gain and lossটা কিভাবে দেখছে, because their reference point, their lens is different. Based on the reference point, they look at the gain and loss differently. ঠিক আছে? আচ্ছা, এই জন্য আমরা বলছি যে রেফারেন্স পয়েন্ট ইজ অ্যাডাপ্টিভ। অ্যাডাপ্টিভ মিনস ইট ডিপেন্ডস অন দ্য এক্সপেকটেশনস অফ দ্য পিপল, রাইট? এই জন্য আমরা প্রসপেক্ট থিওরিকে ক্লাসিক্যালি কি করতে মানে আমরা লাইক আ নিউ ক্লাসিক্যাল অর আই মিন এক্সপেক্টেড মডেল, এটাকে আমরা ওয়াইডলি কি করতে পারছি না, অ্যাপ্লাই করতে পারছি না। ইভেন আফটার উই অ্যাকনলেজ যে প্রসপেক্ট থিওরি যা বলেছে দ্যাট ইজ অলমোস্ট রিয়েলি অ্যাপ্লিকেবল, বাট আমরা এটাকে কি করতে পারছি না, ফুললি অ্যাডাপ্ট করতে পারছি না, বিকজ তার গেইন আর লস হিসাব করার যে ব্যাপারটা আইডেন্টিফাই করে দিয়েছে, পিপল এভাবে গেইন আর লস কে এস্টিমেট করে বেসড অন দ্য রেফারেন্স পয়েন্ট, বাট উই ডু নট হ্যাভ আ ইউনিফর্ম রেফারেন্স পয়েন্ট। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, আমরা যদি সব বুঝে থাকি, we need to be very clear what we are trying to see here. আচ্ছা, আমরা যা যা বলেছি এখানে আমি ক্লিয়ারলি আপনাকে নোট করে লিখে দিয়েছি, so that you will find it very straightforward. আচ্ছা, প্রথমে আমরা লেফট পেইনে যেটা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ দ্য লেফট পেইনে আমরা যেটা দেখতে পাচ্ছি, that is the value function. This is our value function and this is our probability weighting function. আচ্ছা, এখন ভ্যালু ফাংশন, এটাকে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি লাইন দেখেছেন না, সেভাবে আমরা এটাকে প্লট করছি, একটু খেয়াল করেন। দিস ইজ আওয়ার এক্স অ্যাক্সিস, সেখানে আমরা মেজার করছি গেইন বা লস, সেখানে আমরা কি মেজার করছি, গেইন আর লস। ঠিক আছে? আচ্ছা, জিরো থেকে বামে আসা মানে জিরো হচ্ছে সেন্টার পয়েন্ট, জিরো থেকে বামে আসা মানে লস, জিরো থেকে ডানে যাওয়া মানে গেইন। ক্লিয়ার? আচ্ছা, এখন প্রথম আমরা ডান পাশেরটা দেখি। ডান পাশে যে ভ্যালু ফাংশন আমরা ড্র করেছি, দিস ইজ very similar. I don't know whether it's causing. আচ্ছা, can you recall the expected utility model? মনে আছে এটা? আমরা দেখিয়েছি না গত ক্লাসে ডিরাইভ করে প্রত্যেকটা পয়েন্ট দেখিয়ে। আচ্ছা, গেইনের ক্ষেত্রে গেইনের যে ভ্যালু ফাংশন, দিস ইজ ভেরি সিমিলার টু expected utility মডেলের আমরা যে কনকেভ লাইনটা যেটা দেখেছি সেটার মতো। ওকে,
এখন এখান থেকে ইমপ্লিকেশনস কি আছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আইডিয়াটা হচ্ছে আপনি যদি এতটুকু গেইন করেন আপনার ভ্যালু গোজ আপ দিস ভার্টিক্যাল ডিস্টেন্স। আচ্ছা আমি একটু বড় করে ড্র করি। এর ভ্যালু গোজ আপ দিস ভার্টিক্যাল ডিস্টেন্স, বাট এখানে যখন আপনার একই অ্যামাউন্ট অফ গেইন হয়, একই অ্যামাউন্ট, দেখেন আমি হরাইজন্টালি একই অ্যামাউন্ট রাখার চেষ্টা করেছি, but you see the vertical distance that is narrower or that is less, that has a less height. তাহলে আমার যে ভ্যালু আপ হয়েছে, ভ্যালু যে আপ হয়েছে, আমি যখন আরো বেশি গেইন করলাম, মানে এখানের তুলনায় এখানের তুলনায় এখানের তুলনায় এখানে আমি কি মোর ওয়েলদি আর কিনা? আমি এখানের তুলনায় এখানে মোর ওয়েলদি আর কিনা, মানে আমি যখন যত রাইটে যাচ্ছে তত আমার ওয়েলথ বাড়ছে, তাই তো? সো ইট অ্যাকচুয়ালি ইন্ডিকেটস দ্যাট যে যখন আমার ওয়েলথ বেশি থাকে, when I mean rich people feel less happier for equivalent amount of gain compared to the poor people. ঠিক আছে, মানে আমি যদি এখানে থাকতাম আমি যতটুকু হ্যাপি হতাম, বাট আমি যখন এখানে চলে আসছি তখন একই অ্যামাউন্টের জন্য আমার ভ্যালুটা ইনক্রিজ হচ্ছে, বাট এটা কি না, আগে যতটুকু ইনক্রিজ হতো ততটুকু কি হচ্ছে না, ইনক্রিজ হচ্ছে না। ইউ এগ্রি? You agree? Yes, sir. So people feel less encouraged for a small amount of gain. Just think of আপনি যে ফার্স্ট সেমিস্টারে যখন রেজাল্ট ভালো করেছিলেন, যতটা না আপনি এক্সাইটেড ফিল করতেন, পরে যদি আপনি ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ ভালো করেন আপনি কি ততটুকু এক্সাইটেড ফিল করেন? You don't feel, right? So that is how the diminishing marginal utility works. তাহলে ভ্যালু ফাংশনও কি ক্যাপচার করছে? ডিমিনিশিং মার্জিনাল ভ্যালু। আচ্ছা, তাহলে এটা তো আমরা বুঝলাম। হোয়াট অ্যাবাউট লস? আমি যত লেফটে যাচ্ছি তত আমার লস হচ্ছে, আমি যত লেফটে যাচ্ছি তত আমার কি হচ্ছে? লস হচ্ছে। আচ্ছা, এখন দেখেন আমি যখন এতটুকু লস হলো, ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে কি, আমার ভ্যালু ড্রপ হচ্ছে, ঠিক আছে? ভার্টিক্যাল ডিস্টেন্স মানে কি, মানে আচ্ছা এখানে ভার্টিক্যাল ডিস্টেন্স আমরা ভ্যালু মেজার করছি, ভ্যালু, ভার্টিক্যাল ডিস্টেন্স আমরা কি মেজার করছি? ভ্যালু, নট এক্সপেক্টেড ইউটিলিটি। আর ইউটিলিটি মডেল আমরা যখন এটা ড্র করেছিলাম তখন ভার্টিক্যাল ডিস্টেন্স আমরা কি মেজার করেছিলাম? ক্যান ইউ রিকল? এখানে কি মেজার করেছিলাম? ইউটিলিটি। ইউটিলিটি, এক্সপেক্টেড ইউটিলিটি, ঠিক আছে। আর এখানে আমরা ভার্টিক্যাল ডিস্টেন্সে কি মেজার করছি? ভ্যালু মেজার করছি, ঠিক আছে। আচ্ছা দেখেন, ভ্যালু। হ্যাঁ, এখন দেখেন আমি যখন এতটুকু ইউটিলিটি আমার সরি এতটুকু যখন আমার লস হলো, হরাইজন্টাল ডিস্টেন্স অ্যামাউন্ট, আমার ভ্যালু কি হলো? ড্রপ হলো, রাইট? আমার ভ্যালু কি হলো? ড্রপ হলো। এখন আমি যখন এই যে এই লাইনটা আমার যদি একই অ্যামাউন্ট অফ লস আবার হয়, একই অ্যামাউন্ট অফ লস, একই অ্যামাউন্ট অফ লস হয়, সরি লসটা আমরা মেজার করছি এখানে এই হরাইজন্টাল ডিস্টেন্সে, এটা আরেকটু কার্ভেচার হবে। আই থিংক ইট শুড বি মোর লাইক, মানে ইট শুড বি মোর লাইক দিস ওয়ান, ঠিক আছে। সো আমার এতটুকু লসের জন্য ভ্যালু এতটুকু ড্রপ হচ্ছিল, বাট আবার যখন একই অ্যামাউন্ট অফ যখন লস হবে তখন আমার ভ্যালু ড্রপ হয় আরো বেশি, ঠিক আছে। এটা আরেকটু প্রিসাইসলি ড্র করতে হবে। দ্য থিং ইজ দ্যাট আমরা যেটা বলতে চাইছি, সাম আপ, গেইন ডোমেইনের যে ভ্যালু ফাংশন এটা হচ্ছে কনকেভ, আর লস ডোমেইনের যে ভ্যালু ফাংশন এটা হবে কনভেক্স,
এটা কি কনভেক্স কিনা? এটা কনভেক্স। এবং হুইচ ওয়ান ইজ মোর স্টিপার? এটা মোর স্টিপার নাকি এটা মোর স্টিপার? গেইনের যেটা ভ্যালু ফাংশন এটা কি মোর স্টিপার নাকি লসের যেটা ভ্যালু ফাংশন সেটা মোর স্টিপার? হ্যাঁ, Loss লসের it. পোর্শন। আচ্ছা, এই মোর স্টিফনেস এটা কোন ব্যাপারটাকে ক্যাপচার করছে? ক্যান ইউ রিকল দ্য মাইনাস ল্যামডা? আমরা আলোচনা করেছিলাম, মনে আছে? এই মাইনাস ল্যামডা দিয়ে যদি আমি কি না করতাম, এই মাল্টিপ্লাই না করতাম, তাহলে আমি কি পেতাম না? এই স্টিপার কনভেক্স লাইনটা পেতাম না। আমি হয়তো কনভেক্স পেতাম, বাট কি পেতাম না, মানে মাইনাস যেহেতু হয়েছে এই জন্য কনভেক্স হয়েছে, বাট আমি কি পেতাম না? স্টিফনেস। এই স্টিফনেস আনা হয়েছে কি দিয়ে? এই ল্যামডা দিয়ে। বোঝা গেছে? এখন যারটা যেটা একটু আগে বলছিলাম যে অনেকে স্টক মার্কেটে লস করলো, সেটাতে সে সুইসাইড করে বসলো, তাহলে সে কি করলো? লসে টু মাচ সেন্সিটিভ। তাহলে তার জন্য কি হবে? এটা কাইন্ড অফ ভেরি মাচ স্টিপার হবে, ভেরি মাচ স্টিপ হবে, ঠিক আছে? আচ্ছা, সো এখন why do people feel gain less strongly and why do people feel the equivalent amount of loss more strongly? কেন এটা হয়? এনি গেস? মানে আপনি লসকে এত ভয় পান কেন, সিম্পলিস্টিকলি স্পিকিং? জাস্ট থিঙ্ক অফ, এখানে আমরা যে এক্সাম্পল দিচ্ছি, আচ্ছা আপনি, আচ্ছা এটা যে আপনি করেন, এটার আই মিন এটার এক্সাম্পল কি? মানে আপনি যে লস নিয়ে যে বেশি সেন্সিটিভ, এটাকে কারা এক্সপ্লয়েট করে? মানে আপনি জাস্ট বিহেভিয়ার বললে হবে না, এই বিহেভিয়ারকে, মানুষের বিহেভিয়ারকে এখন এক্সপ্লয়েট করতে হবে। এখন কিভাবে আপনি এক্সপ্লয়েট করবেন? দেয়ার ইজ আ পপুলার টেক্সট হুইচ হ্যাজ বিন released in last month, as far as I can recall, the fixed text. I mean the fixed, probably published by two authors from one is from UK, another one is from US, and they actually tried to show us how do the financial market exploit the people behavior to offer some product which we are using, or we are trying to consume, or we are trying to use it. মানে আমাদের বিহেভিয়ারকে কিভাবে এক্সপ্লয়েট করা হয় বা এই ব্যাপারটা, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল মার্কেটে। আচ্ছা, আমরা এখানে ছোট একটা এক্সাম্পল দিই। আপনি যখন দেশের বাইরে যাবেন, এখানে তো মানুষজন জীবন নিয়ে পর্যন্ত ভয় করে না। মানে আমি এই যে বাসের উপর বাদুজ্জোলা হয়ে যাচ্ছি, আমার বেঁচে থাকি না মারা যায়, এটা নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নাই, রাইট? সো এই জন্য আমরা কি করছি? বাসের উপর দাঁড়িয়ে বা বাসে এক পা রেখে আরেক পা বাইরে রেখে আমরা কি করেছি? চলাফেরা করি, রাইট? We often see our students also use the same way when they travel from university to home. তার এক পা বাইরে আরেক পা, সেটা ইউনিভার্সিটির বাস হোক আর যে বাসে হোক, it is not a safe travel, right? আচ্ছা, whatever, আমরা কথাটা কেন বলছি? মানে আমি কথাটা বলছি এই কারণে যে আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে পিপল তার জীবন নিয়েও রিস্ক ফিল করে না, রাইট? That's why they do something which is kind of life threatening. আচ্ছা, but if you go to a developed country, they do not only care about their life, they also care about their belongings too much. কিরকম? ফর এক্সাম্পল, আপনার যে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে, এটা যে হারাতে পারে এবং এটার জন্য যে ইন্স্যুরেন্স করা লাগবে, সেটাকে আপনি কখনো চিন্তা করেছেন? ইয়েস অর নো? ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, রাইট? ইয়েস অর নো? মানে আপনি কি, ওই যে আপনার একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে যেটা আপনি এক্সামে ইউজ করেন, এটা অনেকের হারিয়ে যায় না, আপনি কি কখনো এটার জন্য ইন্স্যুরেন্স করার চিন্তা ভাবনা করেছেন?
No, sir. না স্যার। আচ্ছা, আপনি যে সাইকেল ইউজ করেন, বাইসাইকেল, এটার জন্য একটা ইন্স্যুরেন্স করার জন্য চিন্তা ভাবনা করেছেন? নো স্যার। আচ্ছা, আপনি যখন ফ্লাইটে যান, এয়ারপ্লেন, অথবা আপনি যখন বাসে করে যান আপনার ঢাকা থেকে আপনার হোম টাউনে, তখন কি আপনি একটা ইন্স্যুরেন্স করার চিন্তা ভাবনা করেছেন যে আমার এই ট্রিপে যদি কোনো ধরনের দুর্ঘটনা হয় সেটা দায় দায়িত্ব বা সেটার জন্য ক্ষতি হলে তার খরচ ইন্স্যুরেন্স কোম্পানি দিবে? আপনি কখনো চিন্তা করেছেন যে আমরা একটা ইন্স্যুরেন্স করি? নো স্যার। করেন নাই। মাঝে মধ্যে করা হয় স্যার, সহজ অফার করে। হ্যাঁ, সহজ অফার করে। কেন আপনি করেন না? কারণ আপনি আপনার জীবনকে ভয় পান না, রাইট? বাট ইন ডেভেলপড কান্ট্রি, people are too much caring not only to their life but also for their belongings. তারা তাদের একটা ক্যালকুলেটর, তাদের একটা ঘড়ি, তাদের একটা কলম, এগুলোর জন্য ইন্স্যুরেন্স আছে। তাদের একটা সাইকেল, বাইসাইকেল, এটার জন্য কি আছে? ইন্স্যুরেন্স আছে। এখন এই যে ইন্স্যুরেন্স প্রোডাক্টটা কারা সেল করছে? ইন্স্যুরেন্স কোম্পানি। কেন তারা এই প্রোডাক্টগুলো নিয়ে আসছে? তারা এই প্রোডাক্টগুলো কেন নিয়ে আসছে? মানে আপনি যে একটা কলমের উপর ইন্স্যুরেন্স করতে পারবেন, বা আপনি যে একটা ল্যাপটপের উপর ইন্স্যুরেন্স করতে পারবেন, বা আপনি যে একটা ক্যালকুলেটরের উপর ইন্স্যুরেন্স করতে পারবেন, এটা তারা কেন নিয়ে আসছে? হোয়াট ডু ইউ থিঙ্ক? কারণ আপনি এই লসটাকে স্ট্রংলি ফিল করেন। ইউ ডোন্ট ওয়ান্ট টু ফিল ইট। You feel too strongly when you incur losses. এই ব্যাপারটাকে তারা কি করছে? এক্সপ্লয়েট করছে। না, এটার এগেইনস্ট আর্গুমেন্ট কি? জাস্ট থিংক অফ যে আপনার একটা 5,000 টাকা সাইকেল চুরি হলো। You are a kind of university student, right? This is a very common event. মানে যারা আমরা হলে থাকি, সাইকেল চুরি হওয়া এটা একটা কমন ইভেন্ট, রাইট? অনেক কিছু চুরি হয়, বাট সাইকেল চুরি হওয়া, মোবাইল চুরি হওয়া, এগুলো মানে ভেরি কমন। অনেক কিছু চুরি হচ্ছে, আমরা অনেক কিছু মেনশনও করছি না, হোয়াট এভার। সো যেটা বলছি, 5,000 টাকা একটা সাইকেল চুরি হলো। আচ্ছা, আমি একটা সিম্পল সাইকেলের কথা চিন্তা করছি। আচ্ছা, আপনি যখন এমবিএ শেষ করে একটা জবে জয়েন করবেন, আপনার ইউ ক্যান এক্সপেক্ট যে আপনার মিনিমাম স্টার্টিং স্যালারি হবে 50,000 অ্যাভারেজ। এখন চিন্তা করুন তো যে আপনার 5,000 যে সাইকেলটা চুরি হলো, এটা আপনার এক মাসের স্যালারির কত ভাগের কত ভাগ? 50,000 স্যালারির তুলনায় 5,000 টাকা সাইকেলের মূল্যটা কতটুকু মূল্যবান? 10 ভাগের 1 ভাগ। Yes, sir. হ্যাঁ, এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি লাইফ টাইমে যে অ্যামাউন্ট অফ ইনকাম আপনার পক্ষে আর্ন করা পসিবল, ডিসপোজেবল ইনকাম, সেই তুলনায় এই 5,000 টাকার লস কি খুব বেশি কেয়ার করার মতো কিছু? আমি কি বোঝাতে পারছি কি বলছি আপনাকে? মানে আপনি লাইফ টাইমে যে অ্যামাউন্ট অফ আপনার ওয়েলথ হবে, সেই তুলনায় এই 5,000 টাকার লস কি আপনার জন্য বড় কিছু? মানে আপনার ফিউচার ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ ওয়েলথ যা হতে পারে সেটার তুলনায় এই লসটা কি অনেক বড় কিছু? No, নো sir. স্যার। ভেরি মিনিমাম। বাট আপনি এটাকে বড় চোখে দেখেছেন বলে আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানি কি করতে পেরেছে? এক্সপ্লয়েট করতে পেরেছে, এবং সে আপনার কাছ থেকে কি নিয়ে নিল? সে আপনার কাছ থেকে 3-4 হাজার টাকার ইন্স্যুরেন্স প্রিমিয়াম নিয়ে নিল। আপনার সাইকেল কিন্তু সেফ ছিল, আপনার সাইকেল চুরি হয় নাই, রাইট? বাট কেন আপনি ইন্স্যুরেন্সটা পারচেস করেছেন? বিকজ ইউ ফিল দ্য লস ভেরি স্ট্রংলি। গট দ্য আইডিয়া? আচ্ছা, এবার আসেন প্রবাবিলিটি ওয়েটেড ফাংশন। এখন এখানে আপনি যেটা 45 ডিগ্রি একটা ডটেড লাইন দেখতে পাচ্ছেন, দেখা যায় একটু, আই মিন, যেটা ডটেড লাইন দেখতে পাচ্ছেন আর ড্যাশ লাইন, ইউ ক্যান থিঙ্ক অফ, এই লাইনটা দেখতে পাচ্ছেন পিছনে? আমি যেটার উপর আমার পেনটাকে হোভার করছি, এটা দেখতে পাচ্ছেন?
জি স্যার Yes, this 45-degree line reflects the actual probability, মানে objective probability যদি আপনি অ্যাসাইন করেন তাহলে probability যা হতো সেটা। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এখানে ভার্টিক্যাল এক্সিসে দেখাচ্ছি আপনার অ্যাকচুয়াল প্রবাবিলিটি, আর এখানে আমরা দেখাচ্ছি ওই যে আমরা পাই আই দিয়ে যেটা লিখেছিলাম প্রবাবিলিটি ওয়েটিং ফাংশন, সেটা দেখাচ্ছি কোথায়? ভার্টিক্যাল এক্সিসে। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমরা যে প্রবাবিলিটিটাকে এস্টিমেট করছি সেটা যদি আমরা ডিস্টোর্ট না করতাম, তাহলে এই দুইটা রিলেশন হতো 45-ডিগ্রি লাইনটা। এই দুইটা রিলেশন কোনটা হতো? 45-ডিগ্রি লাইনটা। বাট আমরা যেটা করি, একটু আগে আমরা অলরেডি সলভ করে ফেলেছি ব্যাপারটা, যখন স্মল প্রবাবিলিটি, মানে আমি যদি হরাইজন্টাল লাইনটার দিকে তাকাই যেখানে আমরা অবজেক্টিভ প্রবাবিলিটি দেখছি, কোন রেঞ্জটা স্মল প্রবাবিলিটি? এগুলো স্মল প্রবাবিলিটির লাইন না? ক্যান ইউ রিকল যে আপনি যেখানে প্রবাবিলিটি ছিল 1% এই লটারি উইন করার, সেখানে আপনি বলছিলেন সেটা 4.69% দেখা যায়? তাহলে আপনি কি ওভারওয়েট করেছেন কিনা? মানে যেখানে প্রবাবিলিটি হচ্ছে ট্রুলি কত 1%, সেখানে আপনি বলেছেন কত 4.69%। আর যেখানে আমি বলেছিলাম আপনাকে প্রবাবিলিটি কত 91%, 91 ট্রু প্রবাবিলিটি, সেখানে আপনি প্রবাবিলিটি বলেছেন কত 74 সামথিং বলেছেন না? তাহলে এই যে আপনি যেটা বলছেন বা আপনি যেটা এস্টিমেট করছেন সেটা আমরা দেখাচ্ছি যে আপনার এটাকে কি বলে, সলিড লাইন। যেটা আপনি সলিড কার্ভিলিনিয়ার লাইন দেখতে পাচ্ছেন, দিস রিফ্লেক্টস ইউর প্রবাবিলিটি ওয়েট, যেটা হচ্ছে ডিস্টোর্টেড, আর যেটা ড্যাশড বা ডটেড সেটা হচ্ছে অবজেক্টিভ প্রবাবিলিটি। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, যেখানে অবজেক্টিভ প্রবাবিলিটি স্মলার সেখানে আমরা কি করছি, প্রবাবিলিটি ওভারওয়েট করছি, আর যেখানে অবজেক্টিভ প্রবাবিলিটি হায়ার সেখানে আমরা প্রবাবিলিটি কি করছি, আন্ডারওয়েট করছি। রাইট? বোঝা যাচ্ছে? সো উই হ্যাভ পিপল, you just think of যে আপনি ফাইন্যান্সিয়াল মার্কেটে যদি ইনভেস্ট করেন, if I think of a capital market, the chances of the standard deviation is about double digit, kind of 20%. আচ্ছা, but if you think of cryptocurrency, the standard deviation is a kind of close to, I would say, 100%. But what do people believe? People কোথায় probability of loss বেশি মনে করে? মানে ইয়াং পিপল নাওয়াডেজ কোথায় বেশি লস অফ প্রবাবিলিটি মনে করছে? ক্যাপিটাল মার্কেটে নাকি ক্রিপ্টো মার্কেটে? বুঝতে পারছেন কি বলছি? People between the capital market and the crypto market, nowadays young people think of that crypto market is a good investment compared to capital market, but কোথায় probability of loss is too high? ক্রিপ্টো মার্কেটে। ক্রিপ্টো মার্কেটে। হ্যাঁ, but what people think of, না আমি ক্যাপিটাল মার্কেট বুঝি না, আমি ক্রিপ্টো মার্কেট বেশি বুঝি। এতগুলো হার্ড ইনফরমেশন থাকার পর আপনি কি করতে পারেন না, ক্যাপিটাল মার্কেট বুঝেন না, আর আপনি কোনটা বেশি বুঝেন যেটা সম্পর্কে কোনো ইনফরমেশনে নাই। রাইট? সো এইভাবে পিপল কি করে, এখন পিপল করে তো কি হয়েছে, এটার আনসার হচ্ছে পিপল এই কারণে কি করবে, এই কারণে পিপল কি হবে, পিপল ক্যাপিটাল মার্কেট ইনভেস্ট করতে চায় না, পিপল কোথায় ইনভেস্ট করে, ইভ্যালিতে। কারণ সে মনে করেছে যে ইভ্যালিতে প্রফিট হওয়ার চান্সেস বেশি।
রাইট? পিপল কি মনে করছে ই ভ্যালিতে প্রফিট হওয়ার চান্সেস বেশি, ক্যাপিটাল মার্কেট থেকে প্রফিট হওয়ার চান্সেস কম। তাহলে সে ক্যাপিটাল মার্কেট থেকে টাকা তুলে সে কোথায় ইনভেস্ট করেছে? ই ভ্যালিতে। তাহলে এটার কনসিকুয়েন্স কি হলো? কনসিকুয়েন্স তো ওয়েলকামিং হয় নাই, রাইট? সো এই ব্যাপারটা আমরা দেখানোর চেষ্টা করছি। একটা হচ্ছে ভ্যালু ফাংশন আর একটা হচ্ছে প্রবাবিলিটি ওয়েটেড ফাংশন, ঠিক আছে? সো ইউ সি দ্য ক্লিয়ার এভিডেন্স যে পিপল যখন এটাকে ফলো করছে না, যে পিপল যেভাবে করে, এটা কারণে তার কনসিকুয়েন্স ইজ নট লাইকলি টু বি গুড। ওকে, এখন ইউ মাইট বি এখন আপনার এটা আমরা কেন জানলাম? এটা আমরা এই জন্য জানি নাই যে পিপল যেরকম করে আমিও সেরকম করব। ইউ আন্ডারস্ট্যান্ড? পিপল যেরকম করে সেরকম যে আমি করব, এটা জানার জন্য আমরা এখানে কভার করছি না। আমরা যে পারপাসে কভার করছি, these are the characteristics of a person who is not making the decision rationally. ঠিক আছে? রেশনাল হলে তার এভাবে কি করার কথা না, বিহেভ করার কথা না। Let's try to summarize what have we seen the differences between expected utility theory and the prospect theory. So prospect theory তে আমরা বলেছিলাম শুরুতেই alternatives are evaluated in terms of reference point, whereas expected utility তে আমরা বলেছিলাম সে কি করে ফাইনাল ওয়েলথের সাথে অ্যাড করে, বাট প্রসপেক্ট থিওরিতে কি করা হয় না, ফাইনাল ওয়েলথের সাথে মানে তার এক্সিস্টিং ওয়েলথের সাথে গ্যাম্বলের আউটকামকে কি করা হয় না, অ্যাড বা সাবট্রাক্ট করে ফাইনাল ওয়েলথ সে কনসিডার করে। মানে এটা এক্সপেক্টেড ইউটিলিটি থিওরির কথা, রাইট? এটা প্রসপেক্ট থিওরিতে করা হয় না। আচ্ছা, প্রসপেক্ট থিওরিতে আমরা দেখলাম যে রিস্ক অ্যাটিটিউড ইজ ডোমেইন ডিপেন্ডেন্ট। এটা আমরা বলছি একটু পরে। People are risk averse in gain and risk seeking in loss. সেটা একটু পরে আমি এভিডেন্স দিচ্ছি আপনাকে। Probabilities are distorted into decision weights according to the probability weighting function. এটা আমরা মাত্র বললাম, রাইট? এখন আমরা ওটার একটু এভিডেন্স দেওয়ার চেষ্টা করি, দিস ওয়ান। যেটা একটু আগে বললাম যে পিপল আর রিস্ক সিকিং ইন হুইচ ডোমেইন। সেকেন্ড পয়েন্টে আমরা কি বললাম একটু আমাকে বলেন। পিপল আর রিস্ক অ্যাভার্স ইন লস ডোমেইন অর গেইন ডোমেইন। কি দেখলাম? এই যে এখানে আমরা কি বললাম সেকেন্ড পয়েন্টে, সেকেন্ড পয়েন্ট আমরা কি বললাম? পিপলের রিস্ক অ্যাটিটিউড ইজ ডোমেইন ডিপেন্ডেন্ট। সেই রিস্ক অ্যাভার্স গেইন যখন হয় তখন, আর যখন রিস্ক সিকিং তখন সে কি, মানে সরি লস ডোমেইনে সে কি রিস্ক সিকিং, রাইট? আচ্ছা জি স্যার। আচ্ছা, আমরা একটু বোঝার চেষ্টা করি। থিঙ্ক অফ এ রেফারেন্স পয়েন্ট হিয়ার। এখানে আমাদের রেফারেন্স পয়েন্ট, ঠিক আছে? আমরা রাইটে গেলে গেইন হবে, লেফটে গেলে লস হবে। উপরে ভার্টিক্যাল এক্সিসের উপরে হচ্ছে এই ভ্যালু কি হচ্ছে বাড়ছে, আর নিচে গেলে ভ্যালু কি হচ্ছে কমছে। আচ্ছা, থিঙ্ক অফ এ স্টক যে আমরা একটা স্টক পারচেস করলাম 100 টাকায়। এখন সে এটা 120 তে গেল এই পয়েন্টে, ঠিক আছে? এখন এটা 140 তে যেতে গেলে এটা সি পয়েন্টে পৌঁছাবে। আচ্ছা আমাকে বলেন তো আপনি কি করেন? সে আপনি 120 তে আছেন, আপনি কি গেইনটাকে লক করেন নাকি 140 তে যাওয়ার জন্য অপেক্ষা করেন? আমাকে একটু কমেন্টে রেসপন্ড করে জানান, আমি একটু দেখি আপনি কি করেন। 100 টাকার স্টক 120 তে গেল, দেয়ার ইজ এ চান্স দ্যাট এটা 140 তে যেতে পারে,
দেয়ার ইজ এ চান্স দ্যাট এটা 100 এ ড্রপ হইতে পারে। আপনি কি করবেন বলেন? ওয়েট ফর মোর, ওয়েট টু গেইন, আই ওয়েট। আচ্ছা, ইকুয়াল চান্সেস, থিঙ্ক অফ, এটা 100 এ পড়তে পারে, 140 তে যেতে পারে। আচ্ছা, উই আর গেটিং দ্য মিক্সড অপিনিয়ন্স, রাইট? আচ্ছা, এখন আমি যেটা বলছি যে হোয়াট হ্যাপেন ফাউন্ড, আপনি হয়তো ক্যাপিটাল মার্কেট ভালো বুঝেন, মানে আপনি জানেন যে 140 তে যাবে, এটা শিওর। এই জন্য আমি 120 থেকে ওয়েট করব, ঠিক আছে? আর আপনি ক্যাপিটাল মার্কেট বুঝেন বা আমরা কম বুঝি, যাই হোক, উই হ্যাভ এ ন্যাচারাল ইনক্লাইনেশন, যে আমরা যেটা বেশিরভাগ করি, এটার এভিডেন্স আছে, আমি এভিডেন্স দেখাবো। এই 100 থেকে যখন 120 তে যাই, তখন আমরা এই 140 তে যাওয়ার জন্য অপেক্ষা করি না, উই আর ভেরি লাইকলি টু সেল ইট। আমাদের যেটা মোর ইনক্লাইনেশন, মোর প্রক্লিভিটি, সেটা কি করা? সেল করা। বিকজ উই থিঙ্ক অফ যে এটা না জানি আবার 100 এ পড়ে যায় কিনা। তো দিস অ্যাকচুয়ালি হ্যাপেন্স। মানে আমার গত এই জুন জুলাইতে যখন মার্কেট আপ হয়েছিল, সো ইউ হ্যাভ সিন দ্যাট আমার কিছু লস কমে আসছিল। সো আই ট্রাই টু ফলো ইউর অ্যাডভাইস, যে আপনারা বলছিলেন যে ওয়েট করতে, আরো আপ হবে। So আমি ওয়েট করতে গিয়ে যেটা দেখা গেল, এই লস আগে যতটুকু ছিল তাতে আবার রিচ করেছে ইন রিসেন্ট টাইমস, ঠিক আছে? এটা হচ্ছে লোকাল পোর্টফোলিও, যেটা সেটার কথা বলছি, ঠিক আছে, নট দা গ্লোবাল পোর্টফোলিও। আচ্ছা, তাহলে পিপল ন্যাচারালি কি করে, যখন সে গেইন দেখে, সে মোর প্রেফার টু সেল। ওকে, আচ্ছা, তাহলে আমি কি এই যে 140 তে যাওয়ার পথে যে রিস্কটা আছে, সেই রিস্কটা কি নিলাম নাকি অ্যাভয়েড করলাম? আমি এ থেকে সি তে যাওয়ার পথে যে রিস্কটা আছে, যে এ থেকে আবার রেফারেন্স পয়েন্টে ড্রপ করতে পারে, এই রিস্কটাকে আমি নিলাম নাকি এই রিস্কটাকে অ্যাভয়েড করলাম? হোয়াট হ্যাভ আই ডান? রাইট, আমি রিস্ক অ্যাভার্স, রাইট, আমি রিস্ক অ্যাভার্স, আমি এই রিস্কটা নিতে চাই না আমি। আচ্ছা, আমি নিতে চাই না। আচ্ছা, এখন চিন্তা করেন, মার্কেট ইজ নট গোয়িং ওয়েল। আপনার 100 টাকার যে স্টকটা ছিল, সেটা সে 60 তে চলে আসলো। সামনে ইলেকশন, লটস অফ থিংস আর গোয়িং অন। 100 টাকার স্টক কোথায় চলে আসলো? 60 তে চলে আসলো। আপনি কি করেন এবার বলেন? এই যে যারা ওয়েট করবেন বলছিলেন গেইনের সময়, তারা কি করেন, তারা আগে বলেন একটু। যারা বলছিলেন যে আমরা গেইনের সময় কি করি, ওয়েট করি, এখন আপনারা কি করেন বলেন? সাইমা, হুমায়দা, অনন্ত, বলেন আপনারা কি করেন? 60 তে যখন আসলো 100 থেকে, তখন আপনারা কি করবেন, কি করেন? তখন কি সেল করে দিবেন নাকি ওয়েট করবেন, যে 60 থেকে না জানি আবার 100 এ চলে আসে কিনা, না আবার 60 থেকে 20 তে চলে যায় কিনা? So এখন একটা আমাকে রেসপন্সটা বলেন। এই লস ডোমেইন যখন আপনি চলে আসলেন, তখন আপনি কি করেন? স্যার আমি মেবি সেল করে দিব। সেল করে দিন। আর আরো যেন লস না হয় এজন্য। আচ্ছা, আপনাকে একটু এভারেজ থেকে ডিফারেন্ট মনে হচ্ছে।
মানে অ্যাভারেজ যে রিয়াকশন তার চেয়ে আপনার রিয়াকশনটা ডিফারেন্ট মনে হচ্ছে। But if I had the opportunity, I would check your portfolio যে আপনার পোর্টফোলিওতে কতটা লস মেকিং স্টকস আপনি কতদিন ধরে হোল্ড করে রেখেছেন নাকি সেল করে দিয়েছেন। আচ্ছা, তারপর বাকি রেসপন্স কোথায়? আহ আর রেসপন্স পাচ্ছি না। সো যারাই রেসপন্ড করেছেন তাদের আশা যে এই 60 আর কখনো ড্রপ হবে না, এর চেয়ে আর ড্রপ হওয়ার কোনো সুযোগ নাই, এই 60টা 100-এ যাবে। Yes. এখন আপনি যে 60 থেকে 100-এ যাওয়ার যে চান্সেসটা নিলেন, এই চান্সে কি 60 থেকে 20-তে পড়ে যেতে পারে না? জি স্যার পারে কিনা? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে আপনি রিস্ক নিচ্ছেন কিনা, মানে আপনি যে ওয়েট করছেন এই ওয়েটের মাধ্যমে কি আপনি মোর এক্সপোজ টু টেকিং রিস্ক কিনা? Yes স্যার। তাহলে আপনি লস ডোমেইনে আপনি কি নেওয়ার চেষ্টা করেন, কি নেওয়ার চিন্তা করেন? মানে আমি যখন লসে পড়ে গেলাম তখন আমি কি নেওয়ার চেষ্টা করি? চান্সেস নেওয়ার চেষ্টা করি। এগ্রি? আমি যখন Yes স্যার। লস ডোমেইনে পড়ে গেলাম তখন আমি কি নেওয়ার চেষ্টা করি? চান্সেস নেওয়ার চেষ্টা করি। চান্স নেওয়া মানে কি নেওয়া? রিস্ক নেওয়া। মানে আপনার আরো ফার্দার আরো লস হতে পারে। ইউ সি সাম কোম্পানিজ যে তারা যখন লস ফেস করে, that you probably have learned something, option to abandon, corporate finance শিখেছেন না? অপশন টু এক্সপান্ড, অপশন টু অ্যাবান্ডন, এগুলো শিখেছেন কর্পোরেট ফাইন্যান্সে? সো আপনি যখন 1 বছর লস দেখলেন আপনাকে তখন ডিসাইড করতে হয় যে আমি যদি এই কন্ডিশনে কন্টিনিউ করি আমার ভ্যালু আজকে কি হবে, আর আমি যদি অ্যাবান্ডন করি এট দিস মোমেন্ট আমার ভ্যালু কত হবে। সো যখন আমি দেখি যে আমার ভ্যালু হচ্ছে অপশন টু অ্যাবান্ডন, মানে এই মুহূর্তে অ্যাবান্ডন করলে দ্যাট ইজ মোর ভ্যালুয়েবল কম্পেয়ার টু হোয়াট, আমি যদি আরো 2 বছর ওয়েট করে দেখি যে হোয়াট হ্যাপেন্স টু দ্য মার্কেট আউটলুক, তখন আমাকে ডিসাইড করতে হয় যে আমি কি করবো, অ্যাবান্ডন করবো, আদারওয়াইজ উইল ওয়েট এন্ড সি। এখন এই যে আপনি রিস্ক নিচ্ছেন এটা কোন ডোমেইনে নিচ্ছেন? কোন ডোমেইনে? লস ডোমেইনে। আর গেইন ডোমেইনে আপনি কি ছিলেন? গেইন ডোমেইনে আপনি কি ছিলেন? রিস্ক অ্যাভার্স ছিলেন, রাইট? সো দিস ইজ দ্য নেচারাল ইনক্লাইনেশন অফ দ্য পিপল, রাইট? সো অনেক সময় আপনি দেখেন যে আপনার উই অফেন ফেস দিস ডিলেমা। ডাক্তার বলছে যে আপনি পেশেন্টকে বাসায় নিয়ে যান, ওনাকে দেখভাল করেন, উনি যতদিন এই কন্ডিশনে থাকে ততদিন আপনি কেয়ার করার চেষ্টা করেন। বাট আমরা যদি এই ট্রিটমেন্টটা করি there is a chance that 50% will be cured, or there is a chance that he must die within, or he might not survive within 1 month. তখন আপনি কি করেন বলেন? আপনি কি বাসায় আনট্রিটেড কন্ডিশনে রাখেন নাকি ডাক্তারের চান্সটা নেওয়ার চেষ্টা করেন? ডাক্তারের চান্সটা নেওয়ার চেষ্টা করেন। তাহলে কেন আপনি চেষ্টাটা করছেন? একটা মানে আশা উঠায় যে মানে আপনি যখন লসে থাকেন এই আশা মানে রিস্ক নেওয়া। জি আশা মানে কি? risk আশা নেওয়া। মানে রিস্ক নেওয়া। আশা করতে গেলে এটা মানে এটা খারাপও হতে পারে, রাইট? আর তার মানে আপনি গেইনের সময় যে বিহেভ করেন, সেই বিহেভটা এরকম, বাট লসের সময় যেহেতু আপনি লসকে মোর স্ট্রংলি ফিল করেন, মানে ইট ইজ মোর স্টিপার, মানে আপনার আশাটা কেন আসছে? আশা এমনি আসে নাই, আশাটা আসছে যে আপনি লসকে খুব স্ট্রংলি ফিল করেন। I feel the loss more strongly. I do not feel the equivalent amount of gain that level. বোঝা গেছে? এই ব্যাপারটাকে আমরা বলছি যে আমরা সেকেন্ড পয়েন্ট যেটা একটু আগে যেটা সেকেন্ড পয়েন্ট দেখলাম সেটা কোনটা?
ইউটি আর প্রসপেক্ট থিওরি যে ডিফারেন্সেসটা আমরা দেখলাম সেকেন্ডে, রিস্ক অ্যাটিটিউড ইজ ডোমেইন ডিপেন্ডেন্ট, পিপল আর রিস্ক অ্যাভার্স ইন গেইন, রিস্ক সিকিং ইন লসেস। এটা কি বোঝা গেছে এখন? এই পয়েন্টটাকে বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, জি এই স্যার। কারণে হোয়াট পিপল ডু, there is something anomaly in the stock market which is called disposition effect. The idea is that people এর যখন পোর্টফোলিওতে স্টক থাকে, some stock might be gaining a stock মানে তার গেইন হয়েছে, আর some stocks are losing a stock মানে সেখানে তার লস হয়েছে। But actually people are likely to sell the gain stock, winning stock more faster, আর লুজিং যে স্টকস গুলো, ফর এক্সাম্পল আমার 2012 সালে মার্কেট যখন কলাপস হয়েছিল, তখনকার হাই প্রাইসেস আমার কিছু স্টক কেনা আছে, সেগুলোকে আমি কি করে রাখলাম, আজকে 12-14 বছর পর্যন্ত আমি কি করে রাখলাম, হোল্ড করে রাখলাম, উইথ দ্য এক্সপেকটেশন যে সেই 2012 সালে যে হাই প্রাইসে কিনেছিলাম সেই প্রাইসে কোনো একদিন না কোনো একদিন কি করবে, রিচ করবে। বাট যেটা আমি হাই প্রাইসে কিনেছি কোন সময়ে, মার্কেট যখন বাবল ছিল, ইজ দেয়ার এনি চান্স যে সেই প্রাইস আর কোনোদিন পৌঁছাবে? আমি কি বোঝাতে পারছি কি বললাম আপনাকে? আমি যখন বাবলের সময় একটা স্টক কিনলাম অনেক হাই প্রাইসে, পরের 10 বছর না পরের 20 বছরও যদি আপনি অপেক্ষা করেন, ওই বাবল যদি আরেকবার রিপিট না হয়, ওই প্রাইসে কি আপনার আর পৌঁছাবে? Possibility নাই নো স্যার। স্যার। ভেরি ভেরি লেস লাইকলি। বাট হোয়াট পিপল ডু, আসার কারণে, তার অনেক আশা যে সে যেই প্রাইসে কিনেছে সেই প্রাইসে সে কি করবে, সেই প্রাইসে অন্তত সে ব্রেক ইভেনে বের হবে। বাট এটা তো পসিবল না, কারণ সে কিনেছে অনেক বাবলের সময়। সেই কাজটা সে কেন করছে? কারণ পিপল লসকে নিতে পারে না। পিপল গেইনকে যেভাবে নিতে পারে, লসকে সে কি করতে পারে না, পিপল লসকে অ্যাবজর্ব করতে পারে না, রাইট? সো এটার অনেক ইমপ্লিকেশনস আছে, সেখানে আমরা যাব। বাট দ্য আইডিয়া ইজ দ্যাট এই কাজটা কি আপনার জন্য ওয়াইজ কিনা? আপনি যে গেইনিং স্টককে কুইকলি সেল করে দিচ্ছেন আর লুজিং স্টকস কে হোল্ড করে রাখছেন, এটা কি ট্যাক্স পয়েন্ট অফ ভিউ থেকে আপনার জন্য একটা রাইট ডিসিশন কিনা? হ্যাভ ইউ হার্ড অফ সেট অফ এন্ড ক্যারি ফরওয়ার্ড অফ লসেস? বিজনেস ট্যাক্সেশন পড়েছেন না? সেট অফ এন্ড ক্যারি ফরওয়ার্ড অফ লস টপিক পড়েছেন? জি স্যার, এটা পড়া হয়েছে। সেট অফ লস যখন আপনি করবেন, মানে লস যখন আপনি গেইনের এগেনস্টে চার্জ করবেন, এটা থেকে আপনি ট্যাক্স অ্যাডভান্টেজ পান কিনা? জি স্যার, এটাতে ট্যাক্স অ্যাডভান্টেজ পাওয়া যায়। আচ্ছা, এটার একটা নির্দিষ্ট সময় আছে কিনা? মানে আপনার বিজনেসে যেদিন লস হয়েছে সেদিন থেকে সে নেক্সট 7 ইয়ার্স এরকম একটা সময় আছে না? স্যার এটা খুব সম্ভবত 6 ইয়ার্স। হ্যাঁ, এরকম একটা সময় আছে তো নাকি? মানে এটা বাংলাদেশের পার্সপেক্টিভে ওরকম বিজনেসের লসের সেট অফ ক্যারি ফরওয়ার্ড আছে আর কি। তো এখন আপনি যখন লসটাকে কি করছেন না, সেটেল করছেন না, আপনি কি ট্যাক্স অ্যাডভান্টেজটা পাচ্ছেন? তাহলে ডিসপোজিশন ইফেক্ট যেটা, সেটা কি ট্যাক্স পয়েন্ট অফ ভিউ থেকে রাইট ডিসিশন আর রং ডিসিশন? কারণ আপনি লস অ্যাডজাস্ট করে আপনি কি করতে পারছেন না, ট্যাক্স কমানোর সুযোগ নিতে পারছেন না, ঠিক আছে? আমরা শেষ করছি বাই শোয়িং ইউ অ্যান এভিডেন্স যে পিপল যে এই কাজটা করে সেটার এভিডেন্সটা কি। এখানে আমরা যে স্ট্যাটিস্টিক্স গুলো দেখতে পাচ্ছি একটু বোঝার চেষ্টা করেন। দিস আর দ্য প্রপ্রাইটারি ডাটা ওডিয়ান কালেক্ট করেছে টু প্রুভ দ্য ডিসপোজিশন ইফেক্ট এন্টায়ার ইয়ার, আর ডিসেম্বর আর জানুয়ারি থেকে নভেম্বর। আচ্ছা, আমার কাছে আমি একটা পোর্টফোলিও কথা আপনাকে বলছি। আমার কাছে 7টা স্টক আমার পোর্টফোলিওতে আছে। আমার কাছে 7টা স্টক পোর্টফোলিওতে আছে। ধরে নিলাম এখান থেকে আমার 2টা লসে আছে, 5টা গেইনে আছে। ওকে, এখন আমি যদি এই 5টা থেকে 4টা সেল করে দিই,
5টা থেকে কয়টা সেল করে দিই? 4টা সেল করে দিই। PGR means proportion of gain realized. আমি কয়টা স্টকে গেইনে ছিলাম বলেন তো? 7টাতে নাকি 5টাতে নাকি 2টাতে? 5টা ছিল। 5টাতে। আমি কয়টা সেল করে দিচ্ছি? 4 4টা। তাহলে কত পার্সেন্ট হয় এটা? 80%। 80%। আর এটার নাম কি? PGR। এটাকে আমরা কি বলছি? প্রপোর্শন অফ গেইন রিয়ালাইজড। ইন কন্ট্রাস্ট, আমার কাছে কয়টা স্টক লসে ছিল? লসে ছিল কয়টা? স্যার 2। 2। সে ফর এক্সাম্পল, আমি কোনোটাই সেল করি নাই, আমি 2টা রেখে দিয়েছি, তাহলে আমার প্রপোর্শন অফ লস রিয়েলাইজড কত পার্সেন্ট? 0%। 0%। তাহলে আমাকে দেখতে হবে যে পিপল কি এই পার্সেন্টেজটা বেশি কিনা, এই পার্সেন্টেজটা কম কিনা। এটা যদি হয় তাহলে আমি বলতে পারবো পিপল কি করছে। এই কোশ্চেন আনসার দিতে পারবো? এই রিসার্চ কোশ্চেন আনসার দিতে পারবো? হোয়াট ডু থিংক? আমি যদি এটাকে বেশি কম পাই আর এটাকে যদি বেশি পাই তাহলে আমি কি বলতে পারবো? এই ডিফারেন্স যদি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হয় তাহলে আমি কি বলতে পারবো? পিপল আর ভেরি লাইকলি টু রিলাক্টেন্ট টু রিয়েলাইজ দেয়ার লসেস, বা ডিসপোজিশন ইফেক্ট যে হচ্ছে এটাকে প্রুফ করতে পারবো কিনা। ইয়েস অর নো? ইয়েস অর নো? পারবো? জি স্যার। আচ্ছা, এখন they actually had access to some proprietary data, কারণ আমার আপনার পোর্টফোলিওতে অ্যাক্সেস আছে কার? আমার আপনার পোর্টফোলিওতে অ্যাক্সেস আছে শুধুমাত্র CDBL এর, রাইট? সো এই জায়গা থেকে, মানে আমরা CDBL বললাম জাস্ট আমাদের কন্টেক্সটটা বোঝার জন্য। এই ডাটাগুলোতে তারা এই ক্যালকুলেশন গুলো করেছে। এন্টায়ার ইয়ারে, পুরো বছরে 13,000 না, কতটা পোর্টফোলিও আপনার টোটাল? এই নাম্বারগুলো মানে এই 1987 থেকে 1993, 6 ইয়ার্স নাকি? এই সময়ে দেখা গেল PLR is 9.8%, whereas PGR is 14.8%. What does it mean? বলেন তো? আমার কাছে যদি 100টা, আমার কাছে যদি 200 স্টক থাকে, আমার কাছে কয়টা স্টক? 200টা স্টক থাকে, আমি ধরে নিলাম আমার কাছে 100টা লুজিং স্টক, 100টা গেইনিং স্টক। অথবা ধরে নিতে পারেন, আচ্ছা ঠিক আছে আমরা এই 100টাই ধরি। তাহলে 100টার মধ্যে, 100টা লুজিং স্টকের মধ্যে আমি সেল করি অ্যাবাউট কয়টা? 10টা, মানে 9.8 কে আমি 10 বলছি, 10টা। আর হয়ারেস আমি গেইন যেটা 100টা আছে তার মধ্যে সেল করি কয়টা? কয়টা সেল করে দিই? 15টা। তাহলে কোন প্রপোর্শনটা বেশি, কোন প্রপোর্শনটা কম? মানে আমি কোন স্টক গুলোকে আগে সেল করি? গেইনিং, প্রপোর্শন অফ গেইন রিয়েলাইজড, এই স্টকটা বেশি সেল করি, এই জন্য এই পার্সেন্টেজটা বেশি। এখন দেখেন এই 14.8.098 থেকে বেশি হলেই হবে না। বেশি কত পার্সেন্ট? 5% বেশি। এই বেশিটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হতে হবে। ক্যান ইউ রিকল যে আমি টি স্টেটের ভ্যালু কি বলেছিলাম? মনে আছে? টি স্টেট কিভাবে আপনি বুঝবেন সিগনিফিক্যান্ট নাকি ইনসিগনিফিক্যান্ট, কি বলেছিলাম? 2 এর চেয়ে যখন বেশি তখন স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। অ্যাবসলিউট ভ্যালু এই 35, এটা 2 এর চেয়ে কত কত গুণ বেশি? অনেক গুণ। তার মানে এই ডিফারেন্সটাকে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। তার মানে পিপল আর মোর লাইকলি টু সেল দ্য গেইনিং স্টকস কম্পেয়ার টু হোয়াট? লুজিং স্টকস। ঠিক আছে, আমরা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট পেলাম। আচ্ছা, এখন আপনি ডিসেম্বরে ট্যাক্সের ক্যালকুলেশন করেন। ডিসেম্বরে যেহেতু ট্যাক্সের ক্যালকুলেশন হয়, ট্যাক্স পার্সপেক্টিভ থেকে কোনটা করাটা আমাদের জন্য বেটার আমরা বলেছিলাম একটু আগে। ট্যাক্স পার্সপেক্টিভ থেকে কোন ব্যাপারটা বেটার? মানে লুজিং স্টকস গুলো সেল করে দেওয়া নাকি গেইনিং স্টকস গুলো গেইন রিয়েলাইজ করা? মানে গেইনিং স্টক থেকে যদি আপনি গেইন রিয়েলাইজ করেন আপনাকে ট্যাক্স দিতে হবে। লুজিং স্টক গুলো সেল করে দাও।
আর গেইনিং স্টক যদি আপনি বেশি সেল করেন আপনার কি হবে, ট্যাক্স আসবে বেশি জি স্যার নাকি? জি স্যার তাহলে আপনার কি টেন্ডেন্সি থাকবে? আপনার টেন্ডেন্সি থাকবে গেইনিং স্টক আপনি কম সেল করবেন যেহেতু আপনার ট্যাক্স আসবে বেশি গেইন থেকে, আর লুজিং স্টক বেশি সেল করবেন। এই ব্যাপারটাকে ডিসেম্বরে পাওয়া যাচ্ছে কিনা যখন ট্যাক্সের ক্যালকুলেশন হয়? হুইচ ওয়ান সিমস বিগার? ডিসেম্বর স্যার ডিসেম্বরে এটা কি দেখা যাচ্ছে? 12%। 12% দেখা যাচ্ছে। তার মানে আমি লুজিং স্টক বেশি সেল করি ডিসেম্বরে, আর গেইনিং এ আমি সেল করি 10%, ঠিক আছে? এবং ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা 2%, রাইট? আচ্ছা, এই 2%টা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। আর বাকি সময়টা এখন আপনি বলতে পারেন যে এই এই এন্টায়ার ইয়ারে ব্যাপারটা তো পলিউটেড, কারণ কি এখানে ট্যাক্সের ইফেক্ট আছে। ট্যাক্সের ইফেক্টটা মোর প্রনাউন্স কখন? ডিসেম্বরে। তো আমরা ডিসেম্বরকে সেপারেট করে দেখলাম। আমরা বলেছিলাম ডিসেম্বরকে আমার কি করতে হলো, সেপারেট করতে হলো, কারণ ডিসেম্বরে ট্যাক্সের ইফেক্ট হয়, এটা কারণে কনসিকুয়েন্স ডিফারেন্ট হতে পারে। তো বাকি সময়টাতে দেখা যাচ্ছে আমরা অরিজিনালি যেটা এক্সপেক্ট করেছিলাম, পিপল আর মোর লাইকলি টু সেল হুইচ ওয়ান, লুজিং অর গেইনিং? কোনটা বেশি দেখা যাচ্ছে? কোনটা বেশি সেল করছে, গেইনিং নাকি লুজিং? গেইনিং স্যার গেইনিং বেশি সেল করছে, রাইট? সো ইট অ্যাকচুয়ালি প্রোভাইড এভিডেন্স ফর হুইচ ওয়ান? আমরা প্রসপেক্ট থিওরিতে কি দেখেছিলাম, পিপল ফিল দিস লস ভেরি স্ট্রংলি, এই জন্য লুজিং স্টকসকে সে বছরের পর বছর কি করে দেয়, রেখে দেয়। আর গেইনিং স্টকে সে কি নেয় না, রিস্ক নেয় না, সে গেইনটা কি করে ফেলে, কুইক রিয়েলাইজ করে ফেলে, এই জন্য সেল করছে বেশি, রাইট? এবং এটাও স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। So with that note, we like to close our discussion for today here. Okay.